সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নির্বাচনী ব্যস্ততাকে সামনে রেখেও যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1487তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই প্রবাসী মোহাম্মদ আনোয়ার হোসেনের জীবনের কলিজা কাঁপানো এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল ২০ বছর পর সৌদির পতিতালয়ে ছেলের সাথে মায়ের দেখা। ২০ বছর পর হারিয়ে যাওয়া মাকে সৌদির এক পতিতালয়ে খুঁজে পেল এক প্রবাসী ভাই। এই কথাটা শুনলে প্রতিটা মানুষের হৃদয় স্পর্শ করবে, যেমনটা আমার করেছে। একটা নারী যখন হোটেলে খারাপ কাজ করে তখন গোটা দুনিয়ার মানুষের কাছে সে একজন খারাপ নারী, কিন্তু এই নারী যখন হোটেলে খারাপ কাজ করে দুমুঠো ভাত এনে তার সন্তানের মুখে তুলে দেয়, এই সন্তানের কাছে তার মাই হলো একমাত্র হিরোইন বা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আমরা অনেকেই নারীকে ঘৃণা করি, পৃথিবীর সমস্ত নারীগুলোও যদি খারাপ হয়ে থাকে, কিন্তু একজন সন্তানের কাছে তার মা নিতান্তই অবশ্যই ভালো। কথাগুলো বললাম এই কারণে, এই গল্পটা শুধু একটা গল্পই নয়, চোখের পানি এনে দেওয়ার মতো এক করুণ ঘটনা। এই ঘটনা থেকে আপনি শুধু যে আবেগ প্রবণিত হবেন তাই নয়, এই গল্পটা প্রতিটা প্রবাসী বোনের জন্য এক সতর্কতার প্রতীক হয়ে থাকবে। এই গল্পটার পড়াতে রয়েছে এক কঠিন প্রতারণা। আপনারা শুনলে হয়তো এই প্রতারণা থেকে আগ থেকেই সতর্ক হয়ে যেতে পারবেন। তাই সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত এই গল্পটা আমার মুখে শুনুন এবং গল্প শেষে চট্টগ্রামের ভাই আনোয়ার হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ কাকা ফুফি। চট্টগ্রাম বিভাগের অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ে আমাদের পরিবারটা ছিল এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা ছিলেন পেশায় একজন ব্যবসায়ী। চট্টগ্রাম শহরে আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠান ছিল। আমার বাবা সেখানে ব্যবসা করতেন এবং মাঝে মাঝে বাড়িতে আসতেন। বাড়িতে আসলে এক রাত দু রাত আমার মায়ের সঙ্গে থেকে বাবা আবারও চট্টগ্রাম শহরে চলে যেতেন। আমার বয়স তখন আনুমানিক প্রায় 6 থেকে 7 বছরের কাছাকাছি। তখন আমি আমাদের ওই গ্রামেরই একটা স্কুলে পড়াশোনা করতাম। যেটুকু আমার মনে আছে ওই বয়সটা থেকে ততটুকু আপনাদেরকে বলি। ছোটোবেলা থেকে আমি একটা বিষয় খুব খেয়াল করে দেখতাম, যখনই আমার বাবা বাড়িতে আসতো তখনই আমার মায়ের সঙ্গে আমার বাবার প্রচণ্ড রকমের ঝগড়া হতে থাকতো। এই ঝগড়ার কারণ কি তখন ঠিক বুঝতাম না, কিন্তু এখন বুঝি আমার বাবা ছিল পরকীয়ায় লিপ্ত। চট্টগ্রাম শহরেরই কোনো এক মহিলার সঙ্গে আমার বাবার পরকীয়া ছিল। এই পরকীয়াকে কেন্দ্র করেই আমার মা প্রতিনিয়ত আমার বাবার সঙ্গে ঝগড়া করত। সময় যত সামনের দিকে যেত আমার মায়ের সঙ্গে আমার বাবার ঝগড়া ঠিক ততটাই বাড়ত। এমনভাবে একটা পর্যায়ে আমার বাবা আমার মায়ের উপর রাগ করে গ্রামে আসাটাই বন্ধ করে দেয়। বাবা যখন আর গ্রামে আসে না, মা তখন মোটামুটি পাগল হয়ে যায়। কি ব্যাপার, এত দিন এত রাত পেরিয়ে যাচ্ছে কিন্তু কেন উনি বাড়িতে আসে না? মা তখন আমাকে কোলে করে আমার দাদিকে নিয়ে চট্টগ্রাম শহরে আমার বাবার সন্ধানে যায়। চট্টগ্রাম শহরে আমার বাবাকে খুঁজতে গেলে পরে আমার মা জানতে পারে আমার বাবা চট্টগ্রামে একটা বিয়ে করেছে। এই বিয়ের খবর শুনে আমার মায়ের কলিজা তখন ফেটে যায়। বাবার ওই বিয়েটা আমার মা সহজভাবে মেনে নিতে পারেনি। মা তখন অনেক মর্মাহত হয়, অনেক কষ্ট পায় এবং এরপরে আমার মা বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে আমার মা সিদ্ধান্ত নিয়েই নিল তিনি আর সতীনের সংসার করবে না, এবং এই চিন্তা ভাবনা করে আমার মা আমার নানু বাড়িতে পার্মানেন্টলি চলে আসার মতো সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু আমার নানু বাড়ির অবস্থাও সে সময়টাতে খুব বেশি একটা ভালো ছিল না। আমার নানু বাড়িতেও নুন আনতে পান্তা পোড়ানোর মতো অবস্থা ছিল। আমার মাকে দুমুঠো খাওয়ানোর মতো সামর্থ্য আমার নানা ভাইয়ের বা আমার মামাদের ছিল না। তাই তারা বারবার একটা কথাই বলতেছিল, স্বামীর ঘরে কষ্ট হলেও তুই সেখানেই থেকে যা, আমাদের বাড়িতে আসলে হয়তো তোকে না খেয়ে মরতে হবে। মা তখন ক্ষুধার জ্বালায় বা আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমার ওই বাবার সঙ্গে সতীনের সংসার করার জন্য রাজি হয়। একটা পর্যায়ে আব্বা বাড়িতে আসে না, ঘরে আসে না, শুধু ওই বউ নিয়ে শহরে পড়ে থাকে। গ্রামের মহিলারা আমার মাকে বুদ্ধি দেয়, বলে একটা কাজ কর, তোর ওই সতীনকে বাড়িতে নিয়ে আয়। তোর সতীনকে যদি বাড়িতে নিয়ে আসিস তাহলে তোর সতীন কী খায়, কী পরে, এই সব কিছুই তুই দেখতে পাবি।
তোর স্বামী তোর ওই সতীনকে অনেক টাকা পয়সা দেয়, সেই হিসাবে তোকে কোনো টাকা পয়সাই দেয় না। একটা কাজ কর, তুই তোর স্বামীকে বল ওই মেয়েটাকে, তোর ওই সতীনটাকে বাড়িতে নিয়ে আসার জন্য। গ্রামের মানুষের এই কথা শুনে আমার মা তখন আমার আব্বাকে চাপ দিল, আপনি ওই বউকে টাকা পয়সা সব কিছু দিয়ে দেন, ওই বউকে শহরে ভাড়া রাখছেন না, ওই বউকে গ্রামে নিয়ে আসেন। কিন্তু আমার মা যখন বারবার এই কথা আমার বাবাকে বলতেছিল, আমার বাবা তখন বলল, দেখো তুমি ভালো আছো, ভালো থাকো, আমি যদি তোমার ওই সতীনকে এই গ্রামে এনে দিই তাহলে তোমার সুখ শান্তি সব বিনষ্ট হয়ে যাবে, তুমি এই সতীনের সঙ্গে ভালোভাবে থাকতে পারবা না। কিন্তু আমার মা আমার বাবার কোনো কথা শুনতেই রাজি নাই। তিনি একই কথা বললেন যে না, তুমি ওই মহিলাকে গ্রামে নিয়ে আসো, আমি ওই মহিলার সঙ্গে গ্রামে থাকবো। বাবার ওই চাপে, আমার ওই মায়ের চাপে বাবা তখন সিদ্ধান্ত নিল যে হ্যাঁ, তিনি তার ওই বউকে গ্রামে নিয়ে আসবেন। আর যদিও আমার ওই সৎমাও নাকি প্রতিনিয়ত আমার বাবাকে হুমকি দুমকি দিয়ে যাচ্ছিল যে আপনি আমাকে বাড়িতে নিয়ে যান, আমি আপনার গ্রামে যাব। তাই আমার আব্বা এই মায়ের কাছ থেকেও যখন সাপোর্ট পেল, দেন আমার ওই সৎমাকে আব্বা তখন বাড়িতে নিয়ে আসলো। আসলে বাবা যে আগে আমার মাকে বলেছিল তোমার ওই সতীনকে বাড়িতে আনলে তোমার সুখ বিনষ্ট হবে, তুমি শান্তিতে থাকতে পারবা না, আমার ওই বাবার কথাই সত্যি হলো। আমার ওই সৎমা বাড়িতে আসা মাত্রই শুরু হলো আমার মায়ের উপরে এক বড় বড় নির্যাতন। আমার মা কোনোভাবেই এই সংসারে টিকে থাকতে পারতেছিল না। ওই মহিলারও ছিল 2টা ছেলে 1টা মেয়ে, আমার মায়ের শুধু আমি একাই ছিলাম, আর ওই মহিলার ছিল আরও 3টা সন্তান। ওই 3টা সন্তান আর মহিলা মিলে প্রতিনিয়ত আমার মায়ের সঙ্গে ঝগড়া করত। এই বাড়িতে আমার মা থাকাই বড় দায় হয়ে দাঁড়িয়েছে। মাকে কোনো মতে বিদায় করতে না পেরে সর্বশেষ ওই মহিলা কালো জাদুর আশ্রয় নিল, আমার মাকে ব্ল্যাক ম্যাজিক করলো। রাতের বেলায় আমি খুব খেয়াল করে দেখতাম যে আমার মা যখনই ঘুমাইতে যেত তখনই কেমন জানি বিড়বিড়িয়ে কথা বলতো, মনে হতো যেন মায়ের সঙ্গে কেউ আছে এবং মা কারোর সঙ্গে কথা বলছে। মায়ের ওই বিড়বিড়ানি শুনে অনেক সময় রাতের বেলায় আমার ঘুম ভেঙে যেত। বলতাম, তুমি কার সঙ্গে কথা বলো, কার সঙ্গে এমন বিড়বিড় করো? মা তখন বলতো, কই কারোর সঙ্গে তো কথা বলি না। এই করতে করতে একটা সময় দেখা গেল আমার মা মানসিকভাবে কেমন যেন একটু পাগল হয়ে গেল। আমার বাবা যখনই আমার মায়ের কাছে আসতো ঠিক তখনই আমার মা আমার বাবাকে কামড়াই দিত, মানে বাবা ঘরে আসলে বাবাকে কামড়াইতো, বাবাকে কোনো রকম সহ্য করতে পারতো না। এবং একটা পর্যায়ে এমতো অবস্থার মধ্যে আমার মা তখন কি করলো, এই বাড়ি থেকে একরকম পাগল হয়ে আমার নানু বাড়িতে চলে গেল। মায়ের সঙ্গে আমিও তখন আমার নানু বাড়িতে সেটেল হয়ে গেলাম, মানে নানু বাড়িতে চলে গেলাম। তো আমার নানানের আসলে অতটা সামর্থ্য নাই মাকে ভালো কোনো কবিরাজ দেখাবে বা করবে। ছোটোখাটো যেসব কবিরাজের কাছে নিয়ে যাইতো তারা বলতো অনেক বেশি টাকা লাগবে এই কালো জাদু কাটতে। তো আমার নানা ভাইয়ের আসলে ওরকম টাকা পয়সা নাই যে তিনি কালো জাদু কাটবে, তিনিও কালো জাদু কাটতে পারে নাই। এবং এরই মাঝে আমার মা প্রায় 2 মাসের মতো আমার নানু বাড়িতে পড়েছিল। এবং 2 মাস পরে আমার মা যখন মোটামুটি সুস্থ হয়, আমার নানা নানি আমার মাকে হুজুর কবিরাজের কাছে নিয়ে গিয়ে ওই কালো জাদুটা কেটে ফেলে। মা তখন সিদ্ধান্ত নিল যে তিনি আর স্বামীর বাড়িতে ফিরে যাবেন। কিন্তু এবার যখন মা তার স্বামীর বাড়িতে গেল আমাকে নিয়ে, তখন তিনি জানতে পারলেন যে আমার বাবা আমার ওই মাকে তালাক দিয়ে দিয়েছেন এবং তালাকের ওই টাকাও আব্বা তখন সঙ্গে করে রেখেছেন। মা তখন খুব কষ্ট পেল, আমার বাবার সঙ্গে থাকার অনেক চেষ্টা করলো, কিন্তু বাবা আর আমার মাকে রাখলো না এবং বাবার সন্তান হিসেবে তিনি আমাকেও গ্রহণ করলেন না। এক পর্যায়ে আমার মা তখন আব্বার ওই তালাকের টাকা সঙ্গে করে নিয়ে, মানে কাবিনের টাকা সঙ্গে করে নিয়ে আমাকে কোলে নিয়ে আমাদের বাড়ি থেকে চলে আসে। এরপরে যদিও আমার বাবা বেশ অনেকবার আসছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য, আমাকে দেখার জন্য, কিন্তু কোনোভাবে আমার মা আমার বাবাকে আর প্রশ্রয় দেয়নি, মানে বাবাকে আর ধারে কাছে আসতে দেয়নি। এরকম করে আমার মা আমার নানু বাড়িতে থাকতে শুরু করে। বাবার কাছ থেকে টাকা পাওয়াগুলো আমার মা খুব বেশি দিন ব্যবহার করতে পারেনি। বাবার কাছ থেকে যে টাকাগুলো পেয়েছিল ওই টাকাগুলো বাড়িতে আসার পরপরই আমার বড় মামা আমার মাকে বলল, একটা কাজ করব, তোর কাছে তো টাকাগুলো আছে, টাকাগুলো তো পড়েই আছে, আমি একটা ব্যবসা করব, আমার টাকাগুলো দে। যদিও আমার মা দিতে চাচ্ছিল না, কিন্তু আমার নানা নানি তারা আমার মাকে চাপ দিল যে টাকাগুলো দিয়ে দে, ও ব্যবসা করুক, ব্যবসা করলে তো তুই এই সংসারে খাবি, আমাদের সঙ্গে থাকবি, টাকাগুলো সাথে থেকে লাভ কি? আমার মা বলল যে টাকাগুলো আমি আনোয়ারের জন্য রেখেছি, আনোয়ার একদিন বড় হবে এবং এই টাকাগুলো দিয়ে আমি আনোয়ারকে কোনো একটা লাইন করাই দিব। কিন্তু আমার নানার কথা হচ্ছে টাকাগুলো আমার ছেলেকে দিয়ে দে, ও ব্যবসা করুক, ব্যবসাগুলো তো আমাদের পরিবারের জন্যই কাজে আসবে। এই বলার পরে আমার মা তখন এই টাকাগুলো আমার বড় মামাকে দিয়ে দিল এবং দেওয়ার পরে আমার বড় মামা তখন ব্যবসা দাঁড়া করালো। আমার নানু বাড়ির ওখানেই তিনি একটা মুদির দোকান দিলেন। তো মুদির দোকান দিয়ে প্রায় 6-7 মাস বা 1 বছরের মতো খুব ভালোই চলতেছিল। 1 বছর পরে আমার মা তখন আমার মামারে বলল, আনোয়ারের তো বয়স বেড়ে যাচ্ছে এবং ওরে ওখানে তো স্কুলে ভর্তি করাইছিলাম, এরই মাঝে 2 বছর গ্যাপ হয়ে গেল, এখন আপনি একটা কাজ করেন, ওরা একটা স্কুলে ভর্তি করান। আমার মামা বলল যে না, স্কুলে ভর্তি করানোর দরকার কি, আমাদের এখানে প্রাইমারি স্কুল নেই, অনেক দূরের গ্রাম, সেখানে গিয়ে পড়াশোনার দরকার নাই, তুই টুকিটাকি পড়া আর আমার দোকানে ওরা আমি সময় দিই, ও ব্যবসা বাণিজ্য শিক্ষক। তো
তো এই ছোটো বয়সে আমার মামা তখন আমাকে দোকানে লাগাই দেয়, মানে মামার ওই দোকানের কাজ আমি করতাম এবং দোকানের কাজে আমি থাকতাম, মামার আমাকে স্কুলে পাঠাইতো না। এই করে করে দিন রাত মিলিয়ে আমি দোকানে কাজ করতাম। দোকানে কাজ করার পরেও আমি যখন দোকান থেকে আমার মানে পরিবারের জন্য চাউল ডাউল, আমার মায়ের জন্য খাবার নিয়ে যেতাম, আমার মামা আমার মার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতো এবং আমাকে একটা সময় মেরে দোকান থেকে বের করে দিত, আমি নাকি দোকানের টাকা চুরি করি। মা তখন যেটা হলো যে আমার মামা টোটালি আমার মাকে কোনো টাকা পয়সা দিচ্ছে না, এবং মায়ের কোনো খোঁজ খবরও নিচ্ছে না। আমরা খাইছি কি আমরা খাই নাই, আমরা বেঁচে আছি কি মরে গেছি, এতে আমার মামার কোনো কিছুই যায় আসে না। তিনি তার মতো করে তার বউ বাচ্চাদেরকে নিয়ে তিনি খুব ভালোভাবে তার জীবন কাটাচ্ছিলেন। আমার মা তখন আমার নানাকে কান্না করে করে বলল, আব্বা আমি তো আপনার কথা মতোই আপনার বড় ছেলেকে টাকা দিয়েছিলাম, কিন্তু সে তো আর এখন আমার কোনো খোঁজ খবর নেয় না, আমি কি মরে গেছি না বেঁচে আছি এতেও তার কোনো কিছু যায় আসে না। আমার নানা ভাই তখন বলতেছিল, ও যদি এরকম করে তাহলে আমি আর কি করব বল, ও তো আমাদের সঙ্গে বেইমানিয়ে করলো, আমাদের সঙ্গে চিটিং করলো, ওকে তো আমি ভালো মনে করেছিলাম। আমার নানা ভাইও তখন একরকম অসহায় হয়ে পড়ে। নানা ভাই যদি আমাদের পক্ষ নিয়ে আমার বড় মামার সঙ্গে কথা বলে, বড় মামা তখন ডিরেক্টলি আমার নানা ভাইকে বলে, আপনি এই পরিবার থেকে বেরিয়ে যান, আপনাকে আমি রাখতেছি খাওয়াইতেছি, আমি আপনার ছেলে, আপনার জন্য এত কিছু আমি করি, অথচ দিন শেষে আপনি আপনার মেয়ের সাফাই গাইছেন, আপনার মেয়ের কথাই আপনি বলতেছেন। আপনার মেয়ে যদি আপনার কাছে এতটাই ভালো হয়ে যায় তো আপনি আপনার মেয়ের সংসারেই চলে যান। এই বলে আমার নানা ভাইকে প্রতিনিয়তই আমার মামা খারাপ ভাষায় কথাবার্তা বলতো, নানাকে অবজ্ঞা করতো। দিন যত সামনের দিকে যাচ্ছে আমাদের পারিবারিক অবস্থা ঠিক ততটাই খারাপ হচ্ছে। পড়াশোনা তো দূরের কথা, আমার মুখে দুমুঠো ভাত তুলে দিতে আমার মা তখন প্রায় হিমশিম খেয়ে যাচ্ছিল। এই করে প্রায় আরও 3 থেকে 4 বৎসরের মতো কেটে যায়। আমার বয়স তখন আনুমানিক প্রায় 9 থেকে 10 বৎসরের কাছাকাছি। আমার বয়স যখন 9 থেকে 10 বৎসরের কাছাকাছি হয়, আমার মা তখন আর মেনে নিতে পারতেছিল না আমার ওই মামার অত্যাচার মেনে নিতে না পেরে আমার মা তখন আমাকে নিয়ে চট্টগ্রাম শহরে চলে যায় এবং চট্টগ্রাম শহরে গিয়ে আমার মা সেই শহরে একটা চাকরি নেয়, একটা গার্মেন্টস লাইনে একটা চাকরি করে এবং আমাকে তখন একটা স্কুলে ভর্তি করায়। এভাবে কিছুদিন কাটার পরেই আমি দেখতাম যে আমার নানা নানি আমার আম্মুর কাছে আসতো, আমার আম্মুর সঙ্গে চলাফেরা করতো এবং সেখানে আমার নানা নানির সঙ্গে আমার মায়ের কী জানি একটা গোপনে গোপনে কথা হতো। ছোট মানুষ ছিলাম, এই কথাটা প্রথমে বুঝতাম না এবং লাস্টের দিকে বুঝতে পারি আমার মা মূলত সৌদি আরবে চলে যাবে। মানে আমার মা যে গার্মেন্টসে চাকরি করতো ওই গার্মেন্টসেরই এক লোকের সঙ্গে, মানে এক ছেলেকে আমার মা হচ্ছে ভাই ডাকে। তো এই ছেলেটাকে যখন ভাই ডাকে, এই ছেলেটা তখন বিদেশে যায়, মানে সৌদি আরবে যায় এবং সৌদি আরবে যাওয়ার পরও আমার মায়ের সঙ্গে যোগাযোগ রাখে, যেহেতু আমার মা ভাই ডাকছে, মায়ের সঙ্গে যোগাযোগ রাখে এবং যোগাযোগ রাখার পর একটা পর্যায়ে এই ছেলেটাই আমার মাকে বলে সৌদিতে একটা ভালো বিষয় আছে কাজের মেয়ের, ওই বিষয়ে আমার মাকে তিনি সৌদি আরবে নিয়ে যাবেন। এমন প্রস্তাব পেয়ে রীতিমতো আমার মা খুশি হয়ে যায় যে আলহামদুলিল্লাহ আমি সৌদি আরবে চলে যাব। ওই ছেলের প্রস্তাব পেয়ে আমার মা সৌদি আরবে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করে এবং সেই পাসপোর্ট ওই ছেলের জন্য পাঠায়। ওই ছেলে আমার মাকে সৌদি আরবে নিয়ে যাবে, আমার মা বেশি টাকা ইনকাম করবে, ভালো অবস্থানে যাবে এবং আমার মা যে আমাকে ছেড়ে চলে যাবে এটা হয়তো আমি মেনে নিতে পারবো না, এতে হয়তো আমি খুব কষ্ট পাবো, যার কারণে আমার মা আর এই কথাগুলো আমাকে জানাচ্ছে না। মা যে চলে যাবে সেটা আর মা আমাকে বলে না এবং আমিও আসলে ওই ছোটোবেলায় বুঝতে পারিনি, কিন্তু যখনই বুঝছি যে মা চলে যাবে তখন আমি খুব কষ্ট পাই, আমি খুব কান্নাকাটি করি, আমার মা চলে যাবে এটা হতে পারে না। তো আমার নানা নানির কাছে আমার মা তখন আমাকে দিয়ে বললো যে আপনারা আনোয়ারের পড়াশোনা করাইয়েন, ওর যাতে পড়াশোনার কোনো ক্ষতি না হয় এবং আমি আপনাদের জন্য মাঝে মাঝে মানে মাসে মাসে টাকা পাঠাবো, আমার ছেলের জন্য ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারে। এমন কথাই তখন আমার মা আমার নানা নানিকে তখন বলে গেল এবং বলে যাবার পরেই আমার নানা নানি তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আনোয়ারকে নিয়ে যাই, তুই তাহলে বিদেশ চলে যা। এরপরে আমার মায়ের পাসপোর্ট ভিসা সব কিছু ঠিকঠাক হলো, দেন আমার মা সৌদি আরব উদ্দেশ্যে রওনা দিল। এটাই ছিল মায়ের সঙ্গে আমার প্রায় শেষ দেখা। সেদিনকার মুহূর্তটা আমি কখনোই ভুলতে পারবো না। চট্টগ্রামের এয়ারপোর্টে সেদিন আমি অঝরে কান্না করেছিলাম। আমার একমাত্র কাছের মানুষ ছিল আমার মা, আর সেই মা যখন আমাকে বাংলাদেশে রেখে সৌদিতে চলে যাচ্ছিল, অঝরে আমার চোখের পানি ঝরতেছিল। ছোট্ট ছেলে আনোয়ার আমি এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতেছিলাম। আমার কান্নায় তখন আশেপাশের মানুষগুলোও আমার দিকে তাকিয়ে রইল। নানা নানি জোর করে আমার মায়ের কাছ থেকে আমাকে চিনিয়ে নিয়ে আসলো। আমার মা হাঁটতে শুরু করলো অজানার উদ্দেশ্যে, হাতে একটা পাসপোর্ট, সাথে একটা ব্যাগ আর কিছু জামা কাপড় নিয়ে আমার মা হাঁটতেছে। পিছন থেকে মায়ের দিকে তাকিয়ে আছি। একটু পরে মা ঢুকে গেল ইমিগ্রেশনের গেটের ভিতরে। আমি বাইরে থেকে আর মাকে দেখতে পাচ্ছিলাম না।
আমার কেন জানি মনে হচ্ছিল যে এটাই সম্ভবত আমার মায়ের সঙ্গে আমার শেষ দেখা। মা তখন এয়ারপোর্টে ঢুকে যাওয়ার পরে আমার নানা নানি আমাকে বুঝিয়ে শুনিয়ে বলল, চল তোকে বাড়ি নিয়ে যাই। আমাকে তখন বাড়ি নিয়ে আসলো। আমি থাকতে শুরু করলাম আমার নানা নানির সঙ্গে আমাদের গ্রামের বাড়িতে। আমার মা চলে যাওয়ার পরে আমি খুব কান্না করতাম। মা চলে যাওয়ার পরে আমাকে আমার নানা নানি আর স্কুলে ভর্তি করায়নি। প্রথমে বলেছিল স্কুলে ভর্তি করাবে, কিন্তু এরপরে আর আমাকে স্কুলে ভর্তি করানো হয়নি। আমি যখন স্কুলে ভর্তি হই নাই, আমি সারাক্ষণ আমার নানা নানির সঙ্গে বনে বাজারে বাড়িতে এখানে সেখানে ঘুরে বেড়াতাম। আর আমার নানা নানিও যথারীতি আমাকে অনেক ভালোবাসতো, অনেক ভালো আমাকে বাসতো। এইভাবে দিন আর রাতগুলো পার হচ্ছিল। আমার মা তখন সৌদি আরবে চলে গেল। প্রায় 2-1 মাস আমার মা আমাদের সঙ্গে যোগাযোগ রাখতো। বাজারের মোবাইলে ফোন দিত, বাজারে মোবাইল ছিল তখন, ওখানে ফোন করতো এবং ফোন করলে ওই বেটা তখন মোবাইল নিয়ে বাড়ি আসতো। ইঞ্জিনিয়ার টাঙিয়ে তখন আমার নানা নানি আর আমার সঙ্গে আমার মা মোবাইল ফোনে কথা বলতো। আমি কান্না করে করে বলতাম, ও মা তুমি কবে আসবা? মা আমারে বলতো, তুই স্কুলে ভর্তি হয়েছিস? আমি বললাম, না ভর্তি হই নাই। মা তখন নানা নানির বকা দিত, তো নানা নানি তখন আমার স্কুলে ভর্তি করাইতো। এরপর আমি স্কুলে যেতাম, ক্লাস করতাম এবং মায়ের সঙ্গে মাঝে মাঝে কথা বলতাম। আমি যখন মায়ের সঙ্গে কথা বলতাম, মাঝে মাঝে অনেক পুরুষের কণ্ঠ শুনতে পাইতাম। মার সঙ্গে যখন আমি কথা বলি, মায়ের আশেপাশে মনে হতো যেন অনেক পুরুষ দাঁড়িয়ে আছে, অনেক পুরুষের কথা বলার শব্দ আমি পেতাম। মাকে জিজ্ঞেস করতাম, মা তোমার সঙ্গে এত পুরুষ মানুষ কেন? তোমার সঙ্গে আশেপাশে কথা বলে কে? আমার মা তখন বলে, কই না তো, আমার সঙ্গে তো কেউ নাই, আমি তো তোর সঙ্গে কথা বলি, আমার আশেপাশে তো কোনো মানুষ নাই। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি আমার মায়ের আশেপাশে অনেক মানুষের শব্দ শুনতে পেতাম। তো যাই হোক, আমি হয়তো মনে করতাম যে সেটা হয়তো অন্য কেউ। দিন যত সামনের দিকে যাচ্ছে, সৌদির মাটিতে থেকে আমার মা কেমন করে জানি আস্তে আস্তে করে ভেঙে পড়তেছিল। আমাকে ফোন দিয়ে মাঝে মাঝে কান্নাকাটি করতো এবং কেমন জানি মায়ের ভিতরে এক অস্থিরতা, এক খারাপ লাগা কাজ করতো। আমি আসলে বুঝতে পারতাম না যে মা কেন এরকম করে। মা আমাকে চিৎকার করে ফোন দিয়ে কাঁদতো মাঝে মাঝে। আমাকে বলতো, তো নানা নানি আছে? আমি বললাম আছে। তো মা তখন কাঁদতো। আমার নানা নানি তখন আমারে বলতো, তোর মা কী বলছে? মা যে কাঁদতো এটা আমার নানা নানিকে বলতে মানা করতো যে আমি যে কান্না করছি এইটা তাদেরকে বলিস না। প্রায় 1 বছরের মতো মা আমাদের সঙ্গে যোগাযোগ রাখে সৌদি আরবে চলে যাওয়ার পরেই। কিন্তু 1 বছর পরে মায়ের সঙ্গে আর আমার কোনো যোগাযোগ হয় না। 1 বছর পর মা কোথায় আছে না আছে আর কোনো কিছু আমি জানতে পারি না। এবং সৌদি আরবে প্রায় 1 বছর পর আমার মা নিখোঁজ হয়ে যায়। তো সে সময়টাতে আসলে এত বেশি মানুষ প্রবাসে ছিল না। এখন যেমন প্রায় ঘরে ঘরেই বিদেশি পাওয়া যায়, ওই সময়টাতে বিদেশির সংখ্যা খুব কম ছিল। জানি না বিগত 1 মাসে আমার মায়ের সঙ্গে এমন কি ঘটেছিল, যার কারণে আমার মা আমাদের সঙ্গে কথা বলাই একেবারে কমিয়ে দিল এবং 1 বছর পরে টোটালি কথা বলা বন্ধ করে দিল। মায়ের কোনো খোঁজ খবর পাই না, মা কোনো ফোন করে না, মা কোথায় আছে কেমন আছে তার কোনো কিছুই জানি না। এবং বাড়িতে তখন বসে বসে আমি চোখের পানি ঝরাচ্ছিলাম। বন্ধ হয়ে গেল আমার পড়াশোনা, শুরু হয়ে গেল আমার মামার অত্যাচার। ইতিমধ্যে আমার নানা ভাই মারা গেছে। আমার নানা ভাই মারা যাওয়ার পরে আমার নানুমণি আছে। দেখা গেল আমার নানুমণি আমার মামার ঘরে খায়, মামার ঘরে চলে এবং যার কারণে দেখা যায় যে আমার মামা যা বলে আমার নানুকে তাই শোনা লাগে। মামার কথা হচ্ছে আমার বাড়িতে থাকতে হলে কাজ করতে হবে। আমাকে দোকানে দিন থেকে রাত পর্যন্ত কাজ করাইতো। বাড়িতে আসার পরে আমাকে দিয়ে থালাবাসি পরিষ্কার করাইতো, রান্না করাইতো, ঘরদোর পরিষ্কার করাতো। মামির বাসায় যাবতীয় যত কাজ আছে সব কাজ আমাকে দিয়ে করাতো। আমি তখন এই বাড়িতে কাজ করতে করতে একরকম কাজের ছেলে হয়ে গেলাম। সময় যত সামনের দিকে যাচ্ছে আমার বুকের ভিতরে কষ্টের পরিমাণটা ঠিক ততটাই বাড়তেছে। এরকম করে আমার বয়স প্রায় 14 থেকে 15 বৎসর। সেই মুহূর্তটা পর্যন্ত আমি স্বপ্নে দেখতাম যে একদিন আমার মায়ের সঙ্গে আমার দেখা হবে, একদিন আমি আমার মায়ের কাছে ফিরে যাব। এরকম করে 14 থেকে 15 বছর বয়সে আমি একটা সময় সিদ্ধান্ত নিলাম আমি চট্টগ্রাম শহরে চলে যাব এবং চট্টগ্রাম শহরে গিয়ে আমি সেখানে একটা চাকরি বাকরি করব। আমি আর গ্রামে থাকবো না এবং গ্রামে আর আমি আসবো না। যেহেতু আমি মামার দোকানে অনেক দিন ধরে কাজ করেছি, আমার কাজ করার একটা ভালো অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার নিরিখে আমি তখন চট্টগ্রামে চলে গেলাম। নানা তো মারাই গেল, নানুমণিকে ছেড়ে সব কিছু ছেড়ে আমি তখন চট্টগ্রাম শহরে চলে যাই এবং চট্টগ্রাম শহরে গিয়ে আমি তখন একটা আপনার মুদির দোকানে কাজ করতে শুরু করি। একটা মুদির দোকানে প্রথমে চাকরি নেই। যেহেতু আমার কাজ করার অভিজ্ঞতা আগ থেকে ভালো ছিল, সেখানে আমার সেই দোকানে খাপ খাওয়াতে খুব বেশি একটা কষ্ট হয়নি।
অনেক কম সময়ের মধ্যে আমি তখন মুদির দোকানে কাজ করতে শুরু করি। ভালো টাকা বেতন পাচ্ছি এবং সেখানে কাজ করতেছি। এভাবে প্রায় আরও 1 বৎসরের মতো ওই মুদির দোকানে চাকরি করি। মুদির দোকানে চাকরি করার পরে সেখান থেকে আমার চাকরিটা চলে যায়। চাকরিটা চলে যায়, আমার কোনো অপরাধ নেই। কারণ হচ্ছে যেই দোকানটা ছিল ওই দোকানটা ছিল রাস্তার মধ্যে, মানে রাস্তার মধ্যে পড়ছে। রাস্তা যখন বড় করতেছিল তখন দোকানটা ভাঙা পড়ে। দোকানটা ভাঙার পরে আমি তখন এই চাকরিটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে যেহেতু 1 বছর ওখানে চাকরি করি, অনেকের সঙ্গে পরিচয় হয়। সাদ্দাম নামের একটা ছেলে আছে, বাড়ি ছিল কুমিল্লাতে। এই ছেলেটার সঙ্গে তখন আমার পরিচয় হয়। হওয়ার পরে এই ছেলেটা তখন আমাকে বলে সে একটা জায়গায় চাকরি করে, ওখানে লোক লাগবে, তবে দোকানটা অনেক বড় এবং ব্যবসা বাণিজ্য অনেক ভালো। এই বলার পরে আমি বললাম, তাইলে ভাই তোমার যে দোকানে লোক লাগবে ওই দোকানে আমার কাজে লাগাই দাও, আমার তো এখানকার চাকরিটা চলে গেছে। ও বলে ঠিক আছে, যদি তুমি আসতে চাও তাহলে কোনো সমস্যা নাই, তুমি চলে আসো, এখানকার মালিকটা অনেক ভালো, মালিক অনেক বেশি ভালো, তুমি চলে আসো। এই কথা বলার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমি ওখানে চলে যাব। এবং এরপরে আমি তখন সে জায়গার মধ্যে কাজের সন্ধানে গেলাম। এবং কাজের সন্ধানে বলতে ওই জায়গাটার মধ্যে গেলাম। এবং যাওয়ার পরে যেটা হইলো যে আমি কিভাবে বলবো ভাই, এই জায়গায় যখন আমি কাজ করতে গেছি এবং যিনি হচ্ছে সেখানকার দোকানের মালিক ছিলেন, সেই মালিকের কাছে যখন আমাকে নিয়ে গেল, আমি খেয়াল করে দেখলাম যে ওই মালিকটাকে মনে হয় যেন আমি চিনি। উনি মনে হয় যেন আমার খুব পরিচিত। ওনার মুখের দিকে তাকায় আছি, উনি আমার দিকে তাকায় আছে। আমাকে প্রথম দেখে উনি চিনতে পারে নাই, কিন্তু আমি ওনাকে ঠিকই চিনে গেছি। কারণ ওনার ছবি তো আমাদের ঘরে ছিল, আমার মায়ের অ্যালবামে ওনার ছবি ছিল। বড় হওয়ার পরও সেই ছবি আমি দেখতাম। আমি দেখলাম যেটা আর কেউ নয়, এটা আমার জন্মদাতা পিতা, আমার আব্বা, এবং এটা আমার আব্বার দোকান। তো ওই ছেলেটা যখন আমাকে নিয়ে যায় ওনার কাছে, মানে সাদ্দাম যখন আমাকে নিয়ে যায় ওনার কাছে, আমি আমার বাবাকে দেখি এবং তিনিও আমাকে দেখে। হয়তো তিনি প্রথম দেখায় চিনতে পারেনি, সম্ভবত বা চিনেছে, তা আমি জানি না। তো আমি দেখেই চিনে ফেলি যে এটা আমার আব্বা। কিন্তু আমি এখান থেকে চলে আসি, মানে আমি চাকরি করব না এই বলে আমি তখন মানে মুখ ঘুরাই ফেলে চলে যাব। ওই ধরনের আমাকে পিছন থেকে ডাক দেয়, ডাক দিয়ে বলতেছে এদিকে আসো। তা আমি আসছি, বলে তোমার নাম কি? তা আমার নাম তো ছিল আনোয়ার হোসেন। আমি বললাম আমার নাম অমিত। পরে বললো অমিত, তো যে ছেলে তোমাকে এখানে নিয়ে আসলো সে তো বললো তোমার নাম আনোয়ার, তো তোমার নাম কি আনোয়ার? আমি বললাম জি। তোমার আব্বার নাম কি? আমি কিছু বলতেছি না, আসলে কি বলবো বলেন, কান্না করতেছিলাম। এবং তিনি দেখলো যে আমি কান্না করতেছি। এই মুহূর্তেই তিনি আমাকে তখন বুকে জড়িয়ে ধরলেন, শক্ত করে বুকে জড়িয়ে দিল। উনিও কান্না করতেছে, আমিও কান্না করতেছি। তো কান্না করতে করতে তখন তো যে ছেলে আমাকে নিয়ে গেল তো অবাক, কী রে ওরা দুজনেই কান্না করতেছে, ঘটনা কি? আমার আব্বার কিন্তু তখন অনেক টাকার ব্যবসা ছিল, মানে অনেক ভালো টাকার ব্যবসা ছিল। আমার আব্বা তখন আমাকে দোকানের ভিতরে নিয়ে গেল এবং দোকানের পিছনে একটা রুম আছে, রুমে নিয়ে আব্বা কান্না করতে, মানে কান্নাই থামাইতে পারতেছে না। আমি বললাম যে আব্বা আপনি কান্না করেন না, এইভাবে কান্না না করে আপনি আপাতত কান্না থামান, কেন কান্না করতেছেন? আমার আব্বা শুধু আমার মুখের দিকে তাকিয়ে দেখে বলতেছে যে বাজান রে, এটা কি হয়ে গেল, তোর মা কই? আমি বললাম দেখেন, মা তো আজ থেকে বহু বছর আগে সৌদি আরবে গিয়েছিল এবং সৌদি আরবে যাওয়ার পরে 1 বছর আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে। এরপরে আমার মা আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেনি। আমি আদৌ জানি না মা বেঁচে আছে কি মরে গেছে। বাবা বলে এরপর তুই কোথায় ছিলে? আমার জীবনের এই ঘটনাগুলো আমি তখন অকপটে আমার বাবার কাছে স্বীকার করি। আর আমার বাবা তখন তার চোখের পানিগুলো ফেলে ফেলে আমার দিকে ফেলিয়ে তাকিয়ে আছে। অনেকক্ষণ পরে আমি বাবারে বললাম যে বাবা, আমি এখান থেকে চলে যাব। উনি বলে কোথায় যাবে? আমি বললাম নানু বাড়িতে থাকতাম, মামা অত্যাচার করে সেখান থেকে চলে আসছি। একটা দোকানে 1 বছর ধরে কাজ করছি, দেখি আরও কোনো দোকানের সন্ধান পাই কিনা। আমার আব্বা বলে তুই আমার সাথে কি তোর কোনো সম্পর্ক নাই? আমি বললাম মা তো বলেছে তোমার সাথে কোনো সম্পর্ক নাই। বাবা বলে তোর আর আমার শরীরে একই রক্ত বইছে, তোর বাবার এত বড় দোকান আছে, এই দোকান ছেড়ে তুই কেন অন্য কোথাও কাজ করতে যাবি? আমি বললাম না বাবা, আমি চলে যাই। কিন্তু বাবা আমাকে যেতে দিল না। এই দোকানেই বাবা আমাকে পার্মানেন্টলি বসাই দিল যে এই দোকানে তুই কাজ কর, কোনো সমস্যা নেই, তুই এই দোকানে থাকবি। আব্বার কথা মতো আমি তখন ওই দোকানে বসে পড়লাম, মানে ওই দোকানে কাজ করতে শুরু করলাম। ওই দোকানে বসে গেলাম এবং বাবা আমাকে সবসময় ওখানে ক্যাশে বসাইতো, অলওয়েজে ক্যাশে বসাইতো। এইভাবে প্রায় মাসখানি কেটে গেল। এতে আমার একটা যে সৎ ভাই ছিল, একটা সৎ ভাই ওখানে চাকরি করতো আব্বার দোকানে। ও তখন বিষয়টা সম্ভবত আমার সৎ মাকে বলে দেয় যে এমন এমন ঘটনা, যে আনোয়ার ভাইরি আইনা আমি আর কাজ দিছি। এটা সম্ভবত আমার সৎমা জেনে যায়। তো সৎমা জেনে যাওয়ার পরে একদিন দুপুরবেলা, মানে বাবার দোকানে কাজ করে তখন প্রায় 1 বছর, মানে 1 মাসের মতো হয়ে গেছে, 1 মাস কিছুদিন হবে আর কি। এই সময়ের ভিতরেই তখন হলো কি যে আমার হচ্ছে সৎমা একদিন আসছিল দোকানে। আসার পর বোরকা পরে আসছে, আমি তো ওনাকে দেখি নাই, মানে বোরকা পরে আসছে, হিজাব পরা, শুধু চোখ দেখা যায়। আমার এসে বলতেছে যে দোকানের মালিক কই? তাই আমি বললাম যে দোকানের মালিক তো দোকানে নাই, আপনি কি লাগবে বলেন?
পরে আমারে ডাইরেক্ট বলতেছে তুই ক্যাশ থেকে বেরিয়ে আয়, কেউ তুই ক্যাশ থেকে বেরিয়ে আয়। তো যখন বললো ক্যাশ থেকে বেরিয়ে আসার জন্য, আমি তখন একটু বিব্রত হয়ে গেলাম যে ক্যাশ থেকে বেরিয়ে আসতে কেন বলতেছে। তো এবং এটা বলার পরে আমি তখন বললাম যে আপনি কি, আমি তো আপনাকে চিনি না, আপনি এরকম করে কথা বলতেছেন কেন। এর মাঝে আমার আব্বা তখন আসছে কোত্থেকে জানি। আসার পর আমি তখন ওনাকে আব্বাই ডাকতাম যে আব্বু দেখেন এই মহিলাটা কে, মানে বলতেছে আমাকে ক্যাশ থেকে বেরোয়ার জন্য। তাই আমার আব্বা তখন বলে এই কে আপনি, এ কথা বলতেছেন কেন। কথা বলা মাত্রই আমার ওই মহিলা তখন জুতাগুলো আমার আব্বাকে থাপ থাপ দুইটা বাড়ি দিয়ে ফেলে। এবং যখনই জুতা খুলে বাড়ি দিয়ে মহিলা তার মুখোশ খোলে, আমি তখন বুঝে যাই যে এটা আমার সৎ মা। এবং আমার আব্বা তখন চুপ হয়ে যায়। সৎ মা তখন চিল্লায় চিল্লে আমার আব্বাকে বলতেছে যে তুই আমার ছেলেরে কখনোই ক্যাশে বসাস নাই, আমার ছেলে তোর দোকানে কাজের ছেলের মতো কাজ করে, আর তোর সতীনে, আমার সতীনের ছেলে, তোর ওই ছেলেরে তুই ক্যাশে বসাইলি, তার মানে তোর ওই ছেলে ম্যানেজার, আমার ছেলে দোকানের কর্মচারী। আমার আব্বা তখন বলে দেখো আনোয়ার ক্যাশের হিসাব বুঝে, অনেক বছর ধরে আনোয়ার মুদির লাইনে কাজ করেছে, ওর অভিজ্ঞতা আছে, সে জায়গা থেকে আমাকে ক্যাশে বসাইছি। আর তোমার ছেলে ক্যাশের হিসাব নিকাশ এত ভালো বুঝে না, এবং ও টাকা পয়সা 19-20 করে। ওমা এটা বলাতে আমার সৎমা আরও খেপে গেল, খেপে আমার বাবাকে এই দোকানের সামনে মারতে শুরু করলো। আশেপাশে দোকানের মানুষজন জমে গেল। আমার আব্বা তখন ডাইরেক্টলি, আমার সৎমা তখন আমাকে বলল যে তুই এই মুহূর্তে দোকান থেকে বেরিয়ে যা। আমি দেখলাম যে আমি দোকানে থাকলে আমার বাবা, আমার সৎমা আমার বাবাকে আরও মারবে। আমার আব্বা এই দোকানের, মানে এই দোকান বলতে এই এলাকাতে খুব সম্মানিত একজন ব্যক্তি। তো সৎমার ওই মায়ের সহ্য করতে না পেরে আমি তখন এই দোকান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই, আমার পকেটে যা কয়েকটা টাকা ছিল এটা দিয়ে আমি আবারও আমার সেই নানু বাড়িতে চলে গেলাম। নানুর কাছে চলে গেছি। নানুর কাছে যাওয়ার 3 দিন পরে, নানু বাড়িতে পড়ে আসি 3 দিন পরে, আমার আব্বা তখন আমাকে আমার নানু বাড়িতে খুঁজতে গেছে। এবং খুঁজতে গিয়ে আব্বা দেখছে যে আমি ওইখানে পড়ে আছি। আব্বা আমার বলে তুই আমার সঙ্গে চল। আমি বললাম না আব্বা আমি যাব না। আব্বা আমাকে বললো তোর দোকানে থাকতে হবে না, তুই গ্রামে থাকবি, তোর সৎ মায়ের সঙ্গে থাকবি। আমি বললাম এর আগেও তো আমি যাব না, কারণ আমি দোকানে থাকলে তো যতটুকু সেফ থাকি, আমি ওখানে থাকলে আরও বেশি কষ্টে থাকবো। আমার বাবা তখন আমারে বললো যে তোর দাদা দাদি আছে এবং এই গ্রামে আরও অনেক মানুষ আছে, তোর মা ওয়াদা করছে তোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না, তুই গ্রামে থাকবি, আমার গ্রামের মানুষ দরকার, তুই চল গ্রামে চল। মানে অনেক বুঝিয়ে শুনিয়ে যেতে চাই না। তারপর আমার নানু যখন আমারে বললো জানোয়ার যা, কি আর করবি, তোর বাবা যেহেতু তোকে নিতে চাই তুই যা, যখন এরকম করেই বললো, আমি তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমি আমার নানুর কথা মতো তখন আমি আমার বাবার সঙ্গে তখন আমি আবারও আমাদের বাড়িতে আসছি। তো এইবার আসার পর আমি দেখতাম যে আমার সৎমা আমার সঙ্গে কিন্তু আর খুব একটা খারাপ ব্যবহার করতো না। এবং আসার পর জানতে পারি আমার সৎমায়ের ওই ঘটনার পরে আমার আব্বা আমার সৎমাকে প্রায় ছেড়ে দিত, মানে তালাক দিয়ে দিত, এমন একটা পর্যায়ে চলে গেছিলো। পরিশেষে আমার সৎ নানা নানি যারা আছে তারা সবাই এসে বসে আমার আব্বুকে বুঝায় শোনায়, আব্বুর সঙ্গে কথাবার্তা বলে এবং সব কিছু ঠিকঠাক করে পরে আমার আব্বুর ঘরে আমার ওই সৎমাকে আবারও দেয়। তো এই ঘটনাগুলোর কারণে আমার সৎমা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। সে যা আগে খুব রাগী ছিল, তো তার রাগটা অনেকটাই তার মন থেকে কেটে গেছে। সে আর কোনো খারাপ ব্যবহার করতেছে না, খারাপ বিহেভও করতেছে না। আমার সঙ্গে খুব ভালো, আমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করে, আমার আব্বার সঙ্গে অনেক ভালো ব্যবহার করে। আমি সেখানে পড়ে আসি। এভাবে দিনের পর দিন কাটতেছে, ওই খাবার দিতেছে, খাবার খাচ্ছি, এইরকমই করতেছি। বাড়ির পাশে বাজার আছে, মাঝে মাঝে সন্ধ্যার সময় বাজার গিয়ে বসতেছি। ঘরে কোনো বাজার সাজার লাগলে এটা বাজার থেকে ঘুরে আনতেছি। এবং আমার যে দাদা দাদি আছে তাদের সঙ্গে মাঝে মাঝে কথা বলি, গ্রামের মানুষের সঙ্গে কথা বলি। আর মনের ভিতরে সবসময় একটা জিনিসে কাজ করতো যে কোনো একদিন আমি আমার মাকে খুঁজে বের করব। আমার মা কোথায় আছে, আমার মা কেমন আছে, আমি কোনো না কোনো একদিন আমার মায়ের চেহারা আমি দেখব, আমার মাকে আমি খুঁজব। এই করতে করতে আমার বয়স তখন প্রায় 21-এর কাছাকাছি। এবং ওই 21 বছর বয়সে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি বিদেশে পাড়ি জমাবো, আমি বিদেশে চলে যাব। তো আসলে যে বিদেশ চলে যাবো আমার সৎমাকে, আমার মাকে খোঁজার জন্য, বিষয়টা তাও না। এখানে আস্তে আস্তে করে শেষের দিকে আমার অবস্থা আসলে অনেকটা খারাপ হয়ে গেছে। যদিও সৎমা সরাসরি আমার কোনো কিছু বলতো না, কিন্তু আমি খাবার খাইতে গেলে পাশের রুমে গিয়ে উনি অনেক গালাগালি করতো। এবং আমার যে স্পেশালি যে খাবারগুলো দিত আর কি, ওগুলো মনে আলাদা রান্না করতো। একদিন তেল বাড়াই দিত, একদিন লবণ কমাই দিত, আরেকদিন মানে বিস্বাদ যে খাবারগুলো হতো, যেগুলো আসলে মুখে তোলা যায় না, এরকম বিস্বাদ খাবারগুলো তখন আমার আমাকে দিত। তো আমি তখন এই খাবারগুলো খাইতাম। আসলে কি করব তখন বেশি একটা বুঝতে পারতেছিলাম না যে উনি ঠিক যেমন করে দিচ্ছে আমি ঠিক তেমন করেই খাইতেছি। এইভাবে আপনার দিন আর রাতগুলো আস্তে আস্তে করে কাটতেছেন। আমি পরিবারের মধ্যে পড়ে আছি, খাবার খাচ্ছি, থাকতেছি, ঘুরতেছি, ফিরতেছি। তো 21 বছর বয়সে আমি তখন পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নিলাম যে আমি এখান থেকে চলে যাব, আমি আমার নানু বাড়িতে গিয়ে থাকবো। নানু বাড়িতে গিয়ে থাকবো বলতে আমি সৌদি আরবে চলে যাব। তো এই প্রথম আমি আমার আব্বাকে এই বিষয়টা জানাইছি। আব্বা আমারে বললো যে দেখ তোর তো অনেক ব্যবসা বাণিজ্য আছে, আমি তোরে আস্তে আস্তে করে টাকা টুকা দিয়ে ব্যবসা বাণিজ্য ধরাই দিব, তোর এখানে আসলে থাকার দরকার নাই, তোর এখান থেকে চলে যাওয়ার দরকার নাই, তুই সৌদিতে যাইস না, তুই থাক।
আমি আব্বার তখন বললাম যে, "না আব্বা, আমি চলে যাব। আমার এখানে ভাল লাগতেছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মন টানতেছে, আমার সৌদি যাবোই আমি।" আব্বা আমাকে বুঝাইলো শোনাইলো। আমি আসলে আব্বার কোনো কথাবার্তাই শুনলাম না। না শুনে আমি তখন সৌদির উদ্দেশ্যে রওনা দিলাম যে আমি সৌদিতে চলে যাব। মানে ভাগ্যটা আমার কেমন আমি আপনাকে কি বলবো, আপনি শোনেন। তো যখন আমি সৌদিতে চলে যাব, আমি সৌদিতে সবকিছু ওকে, আমার ভিসা, পাসপোর্ট সব ওকে হলো, আমি সৌদিতে চলে গেলাম। এবং সৌদি আরবে যাওয়ার পরে আমাকে যেই ভিসার কথা নিয়ে, মানে যেই ভিসাতে আমাকে নিবে, মানে যেই ভিসাতে আমাকে নিয়ে গেছিল, আসলে মূলত আমাকে সেই কাজটা দেয় নাই। যাওয়ার পরে দেখলাম যে কাজটা সম্পূর্ণ ভিন্ন। এক কথা বলে আনছে আমারে, কিন্তু কাজ করাইতেছে আমার আরেকটা। তো আরেকটা কাজ করাইতেছে, সেই কাজ আমাকে করাচ্ছে না। তো মনটার মধ্যে তখন অনেকটা খারাপ লাগলো যে আসলে আমাকে বলে আনছে একটা, করাচ্ছে আরেকটা। তো কী করব, গরিবের ছেলে আসছে এখানে কাজ করার জন্য, তো আর কোনো কিছু বলতেও পারি নাই। কাজ করি এবং আব্বার সঙ্গে কথা হইতো মোবাইল ফোনে। আব্বা আমার বলতো, "তুই চলে আয়, তোর ওখানে থাকার দরকার নেই, তুই চলে আয়।" আব্বা এগুলো বলতো। তো আমি বাড়িতে যাব না এরকমই চিন্তা ভাবনা করতে করতে একদিন হঠাৎ করে আমার কানে খবর এলো যে আমার বাবা মারা গেছে। আমার আব্বার কোনো সমস্যা ছিল না, অসুস্থও ছিল না, কোনো কিছুই নাই, মানে একদম সুস্থ সবল মানুষ। আব্বা মারা গেছে, হঠাৎ এটা খবর পাইলাম। তো আব্বু মারা গেছে। আব্বু মারা যাওয়ার পরে তখন মনটা আরও বেশি ভেঙে পড়লো, মানে মনটা আরও ভেঙে গেছে যে আব্বা মারা গেছে। এমনিতেই তো আবার ইতিমধ্যে আরেকটা ঘটনাও কিন্তু আছে, যেটা শুনলে আপনি হয়তো অবাকই হয়ে যাবেন। আমার বাবার কিন্তু কোনো সম্পত্তির মালিক আমি ছিলাম না। আমার দাদার কাছ থেকে আমার আব্বার সম্পত্তি লিখে নিয়েছে আমার ফুফুদের সাথে ঝামেলা করে, এবং এরপরে এই সম্পত্তি আমার বাবা তার সন্তান এবং তার স্ত্রীর নামে লিখে দিয়েছে। আমার বাবার নামেও তেমন কোনো কিছু ছিল না। এগুলো আরও অনেক লম্বা ইতিহাস, লম্বা কাহিনী, সেদিকে আর আমি যাই নাই। তো আমি তখন চিন্তা করছি যে আমি তো গ্রামে গিয়েও, মানে বাংলাদেশে গিয়েও কোনো কিছু করতে পারবো না। একে তো আব্বা মারা গেছে এবং সেখানে তো আমাকে আশ্রয় দেওয়ার মতো এখন আর কেউই নেই। দাদা দাদি যারা আছে তারাও তো না থাকার মতোই। আব্বা যেহেতু মারা গেছে, তাহলে আমি তো আর ওই গ্রামে থাকতেও পারবো না। ওইখানে একদম আমার মানে অবাঞ্ছিত, আমার অবস্থানটা এরকম হয়ে গেল। তো আমি চিন্তা করলাম যে যেহেতু আমার এই অবস্থা এরকমই, তাহলে আমি আবারও পুনরায় এখানেই থাকার চেষ্টা করি। কাজ কাম ভালো ছিল না। ধরেন কাজ করতাম 3 মাস, বেতন দিত 1 মাসের। কোনো মাসে খাইতাম, কোনো মাসে না খাইতাম। এই দুঃখ, কষ্ট, যন্ত্রণার মাঝেই তখন তারপরেও পড়ে আছি যে দেখা যাক আল্লাহ কী করে, আল্লাহ কোন দিকে নিয়ে যায় বা কতদিন থাকতে পারি। এভাবেই ধরেন তখন ওই জায়গার মধ্যে পড়ে আছি, খাওয়া দাওয়া করতেছি, থাকতেছি। তো এমন করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে কোম্পানি ক্লোজ করে দেবে। একে তো বেতন দেয় না, তার উপরে কোম্পানি ক্লোজ। এবং কোম্পানিতে যারা আছে তারা আস্তে আস্তে করে পালাইতে শুরু করছে, মানে বিভিন্ন জায়গায় পালিয়ে যায়, ভাইগা যায়। তো আমিও চিন্তা করলাম যে আমিও যদি পালাইয়া না যাই, কোম্পানি আমাকে দেশে পাঠিয়ে দিবে, যেহেতু আমাকে বেতন টেতন দিচ্ছে না। এবং তখন আমি এখান থেকে পালাইয়া যাই। পালিয়ে আমি তখন অন্য একটা শহরে চলে যাই। তো ওই শহরে যাওয়ার পরে সেই শহরে আমি তখন কাজের সন্ধান করতে থাকি। আসলে যাদের কাগজপত্র নাই, ডকুমেন্ট নাই, প্রবাসের মাটিতে তারা যে কতটা অসহায়, এটা আসলে বলে বোঝানোর মতো না। আমি কাজের সন্ধান করতেছি যে কোথাও কাজ পাওয়া যায় কিনা। আমি আসলে কোথাও কোনো কাজ পাচ্ছি না। আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সাইটে কাজ খুঁজতেছি, না কোথাও কোনো কাজ নাই। এবং কাজ না পাইতে পাইতে তখন আমাদের ঢাকার একটা ভাইয়ের সঙ্গে পরিচয় হয়, ওনার নাম হচ্ছে রুবেল। তো উনি তখন আমারে বলল যে একটা কাজ করো, আমার রুমে আসো। ভাইটার সঙ্গে আগেও পরিচয় ছিল, উনি আমাকে ওনার রুমে জায়গা দিছে। তো ওনার রুমে আমি তখন থাকতে শুরু করতাম। তো ওনার রুমটা ছিল কি, মানে 2 রুমের একটা রুম ছিল, মানে উনি এক রুমে থাকতো, আরেকটা রুম খালি থাকতো। তো প্রথম দিকে আসলে এটা বুঝতাম না, যেহেতু প্রথমে ওনার কাছে গিয়েছি, আগ থেকে ওনার সঙ্গে পরিচয় আছে। তো মাঝে মাঝে দেখতাম ওনার রুমে রাতের বেলায় মেয়েরা আসে। মানে উনি তো এক রুমে থাকতো এবং অন্য রুমে তখন মেয়েরা আসতো। এখন কোন মেয়েটা তো আর জানতাম না, বোরকা পরে আসতো। এবং আসার পর ওই রুমে মেয়েটা থাকতো বিভিন্ন দেশের মেয়েরা, সৌদি, পাকিস্তানি, ইন্ডিয়ানি, নেপালি, বাংলাদেশি, মানে বিভিন্ন দেশের মেয়েরা আসতো। 1জন 2জন করে আসতো এবং তারা এসে থাকতো। এবং সেখানে মাঝে মাঝে সৌদিয়ানরা আসতো, 1জন 2জন সৌদিয়ান আসতো এবং বিভিন্ন ধরনের, বিভিন্ন দেশে, যেমন বাঙালিরাও আসতো, ইন্ডিয়ানিরাও আসতো, এরকম আসতো। তো 1-2 দিন বুঝতে পারি নাই, এবং এরপরে বিষয়টা আমি বুঝতে পারলাম, ক্লিয়ার হয়ে যে রুবেল ভাই মূলত এখানে বিভিন্ন মেয়েকে নিয়ে আসে এবং মেয়েদেরকে নিয়ে এসে রুবেল ভাই নিজেদের কিছু কাস্টমার আছে, সেই কাস্টমারগুলোর মাধ্যমে রুবেল ভাই তখন এখানে একটা পতিতাবৃত্তি শুরু করে দিয়েছে, যেটা এক কথায় বলতে গেলে খারাপ কাজ। তো চিন্তা করলাম যে আসলে মানে কি করব ভাই, কি আর করা, মানে যেখানেই যাই সেখানেই বিপদ, শান্তির কোনো ছোঁয়া নাই এবং প্রতিটা জায়গায় একটার পর একটা বিপদ হয়তো আমার জন্য অপেক্ষা করতেছে। তো ওইখানে যাওয়ার পরেও তখন দেখলাম যে এই অবস্থা, শান্তি ওখানে গিয়েও আমি পাচ্ছি না। এবং বিভিন্ন ধরনের মেয়েরা আসতেছে, উনি মেয়েদেরকে নিতেছে, আনতেছে, পুরুষ আসতেছে, এক ধরনের এক খারাপ কাজ ওইখানে হইতেছে, মানে প্রতিনিয়তই খারাপ কাজ হইতেছে। তো এইগুলো দেখতাম আর মানে মনে মনে চিন্তা করতাম যে আল্লাহ এইসব কী দেখতেছে, আল্লাহ এইসব কী দেখাচ্ছে। প্রথম দিকে আসলে ভেবেছিলাম যে আমি ওনার এখান থেকে চলে যাব। তো আমার যেহেতু কাগজপত্র নাই, ডকুমেন্ট নাই, চলে যাব বললেই তো আর চলে যেতে পারি না। এবং গিয়ে আরেকটা কাজ খুঁজে বের করা, আরেকটা কাজে অ্যাটেন্ড হওয়া, এটা আসলে খুব সহজ বিষয় আমার জন্য ছিল না।
যার কারণে ওনার এখানেই পড়ে আছি। এবং থাকতে থাকতে ওই যে বলে না যে সঙ্গ দোষে লোহা বাসে, আমার বেলায় বিষয়টা ঠিক এরকমই হলো। রুবেল ভাইয়ের সঙ্গে যখন আমি থাকতে শুরু করলাম, ওনার ফর্মুলার মতো আমিও তখন খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম। আমিও তখন মেয়েদেরকে রিসিভ করে রুমে আনতাম, পুরুষদেরকে উনি ফোন দিত যে অমুক পুরুষ অমুক সৌদিয়ান এই জায়গায় গাড়ি থামাইছে, গাড়ির নাম্বার এটা, তুই তারে গিয়ে নিয়ে আয়। তা আমি রুম থেকে বেরোইতাম, দেখতাম উনি গাড়িতে বসে আছে, ওনারা ডাইকে আনতাম। অনেক সময় অনেক বাঙালিরা আসতো, বলতো দেখ এরকম শার্ট এরকম প্যান্ট পরা একটা লোক ওই জায়গায় দাঁড়িয়ে আছে, গাছের নিচে দাঁড়িয়ে আছে, ওরে তুই রুমে নিয়ে আয়। কারণ ওই জায়গাটার মধ্যে এই ধরনের কাজ করাটা খুব রিস্ক ছিল আর কি। কারণ ধরেন যদি কোনোভাবেই কোনো পুলিশের কাছে ধরা খেত তাহলে কিন্তু মারাত্মক ধরনের আইন, ওখানকার আইন কিন্তু অনেক কঠিন, জিনার আইন কিন্তু অনেক কঠিন। তো যার জন্য আমরা যে কাজগুলো করতাম এগুলো খুবই সাবধানতার সহিত, মানে অনেক সাবধানতার সহিত আমরা তখন এই কাজগুলো করতাম। তো দেখা যাচ্ছে যে একটা মানুষকে দেখতাম, উনি আমাকে পাঠাইতো যে এই জায়গা থেকে এই লোককে নিয়ে আয়, আমি গিয়ে নিয়ে আসতাম, নাস্তা নিয়ে আসতাম, খাওয়া দাওয়া নিয়ে আসতাম, বা বিভিন্ন মহিলারা আসতো ওনাদেরকেও রিসিভ করে রুমে আসতাম। এই করতে করতে প্রায় 1-1.5 বছরের ভিতরে আমি এটার সঙ্গে পরিপূর্ণভাবে মিশে যাই। এবং আমি তখন আসলে সব কিছু ভুলে যাই, মানে একরকম টাকার অহংকার, মানে টাকার গরম আমি তখন সহ্য করতে পারতেছিলাম না। যে পরিমাণে টাকা পাইতাম প্রতিদিনে, তো মানে অনেক রিয়াল ইনকাম করতাম এবং এগুলো দিয়া বিভিন্ন খারাপ জায়গায় যাইতাম, পার্টিতে যাইতাম, খারাপ কাজ করতাম, আমি নিজেও খারাপ কাজে লিপ্ত হয়ে যাই। এক কথায় বলতে গেলে আমি তখন আমার জীবনটাকে মানে খারাপ মোহে তখন বিলিয়ে দিলাম। আমার সম্পূর্ণ অতীত আমি তখন ভুলে গেলাম, আমি কোথায় জন্মগ্রহণ করেছি, আমি কোত্থেকে এসেছি, এর কোনো কিছুই তখন আমার মনে রইল না। 2 হাতে তখন আমার রিয়ালের ছড়াছড়ি, এই রিয়াল দিয়ে আমি তখন আমার মতো করে সৌদির মাটিতে মজা মাস্তি করে দিন কাটাচ্ছিলাম। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো সামনের দিকে কাটতেছে এবং আমি আমার মতো সময়গুলো পাস করতেছি। দিন আর রাতগুলো কাটাকাটি হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে উনি হঠাৎ করে আমার একটা কোয়ালিটি ছিল কি, মানে আমি ধরেন কোনো একটা মেয়ের সঙ্গে কথা বললে মেয়েটা পড়ে যাইতো। তো উনি একদিন আমার একটা নাম্বার দিল, নাম্বার দিয়ে বললো যে মেয়েটার বাড়ি চট্টগ্রামে এবং তোমার সঙ্গে বাসার অনেক মিল আছে, দেখো তো মেয়েটারা পটাইতে পারো কিনা। নাম্বার করতে গেছে আমি জানি না। পরে আমি বললাম যে ভাই কীভাবে পটাবো, বলে পটাবা, তুমি পটাও। এই কথা বলার পর উনি আমাকে নাম্বার দিলে আমি তখন এই মেয়েটার সঙ্গে কথা বলি। এরই মাঝে কিন্তু রুবেল ভাই আমার কাগজপত্র প্রায় ঠিক করে ফেলছে, আমি তো অবৈধ হয়ে গেছিলাম। পরে আরেকটা কোম্পানিতে নিয়ে অনেক টাকা পয়সা দিয়া উনি আমার আবার বৈধভাবে আমার ডকুমেন্ট সব ঠিক করছে। আচ্ছা, তো যাই হোক, এরপরে যেটা হইলো যে আমি ওই মেয়েটার সঙ্গে কথা বলি ফোনে এবং উনি আমাকে নাম্বার দিল। দেওয়ার পরে 1 দিন 2 দিন কথা বললাম, দেখলাম যে মোটামুটি মেয়েটা অনেক পটে গেছে এবং জানতে পারলাম যে মেয়েটা ডিভোর্সি এবং ওর একটা বাচ্চা আছে, মেয়েটা ডিভোর্সি এবং মেয়েটাও দেখতে খুব সুন্দর। এমনি তার সঙ্গে কথাবার্তা হলো এবং হওয়ার পরে বেশি সময় কিন্তু লাগে না, অল্প সময়ের ভিতরে মেয়েটাকে পটাই ফেলি। এবং মেয়েটাকে পটানোর পরে এবার আমাকে রুবেল ভাই বলতেছে যে একটা কাজ করো আনোয়ার, তোমার জন্য একটা ভালো প্রস্তাব আছে, তুমি প্রস্তাবটা কাজে লাগাও। আমি বললাম যে ভাই প্রস্তাব, কিসের প্রস্তাব? বলে খুবই সহজ প্রস্তাব, এটা তো হার্ড কোনো প্রস্তাব না, খুবই সহজ। এখান থেকে তুমি বাংলাদেশে যাবা। মানে এত বছর পরে যখন বলছে বাংলাদেশে যাবো, আমি তখন খুব খুশি হয়ে গেছিলাম যে আল্লাহ, এটা তো আমার জন্য অনেক ভালো একটা পাওয়া, আমি বাংলাদেশে যাব। আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ। পরে বলে শুধু বাংলাদেশে যাবা না, তুমি একটা মিশনে পাঠাচ্ছি, বাংলাদেশে একটা মিশনে পাঠাচ্ছি, ওই মিশনটা সাকসেস করে খুব দ্রুতই তোমাকে আবার বাংলাদেশ থেকে ব্যাক করে চলে আসতে হবে। তা আমি বললাম যে ভাই কিসের মিশন? বলে বাংলাদেশে যাওয়ার পরে যে মেয়েটার সঙ্গে তুমি কথা বলছো, মেয়েটার সঙ্গে তুমি দেখা করবা এবং দেখা করে তোমার পরিবারে তো কেউই নেই, তোমার নানা নানি বা তোমার বাবা মা বা কেউই তো নাই, তুমি তো একরকমের সম্পূর্ণ শূন্য ছাড়া। এই মেয়েটার সঙ্গে প্রেম করবা এবং প্রেম করে মেয়েটারে বলবা যে তুমি সৌদি আরবে থাকো, মেয়েটারে সৌদি আরবে নিয়ে যাবা, এই বলে তাকে বিয়ে করবা, কাবিন করবা। মানে ওনাদের কাজইও আছে, যমুক কাজের মাধ্যমে বিয়ে করবা এবং বিয়ে করার পরে মেয়েটার ডকুমেন্ট দিবা আমারে এবং দিলে পরে আমি মেয়েটাকে সৌদি আরবে নিয়ে আসবো কাজের বিষয়ে। আর তুমি বিয়ে করো বা না করো, বাট যে করেই হোক মেয়েকে সৌদি আরবে আনার চেষ্টা করবা। তো উনি যখন আমাকে এটা বললো, আমি তখন বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে, আমি তাহলে এটা করব। ওনার কথা মতোই তখন আমাকে ভিসা, মানে আপনার টিকিট করে দেওয়া হলো। এই টিকিটে আমি বাংলাদেশে আসছি। তো আমি বাংলাদেশে আসার পরে কতটা খারাপ হয়ে গেছে, আমি আমার বাবার কবরের কাছে যাই নাই। যে বাবা এত কষ্ট করে টাকা দিয়ে আমাকে বিদেশ পাঠিয়েছিলাম, সেই বাবার কবরের কাছে গেলাম না। না যাওয়ার পরে এই মেয়ের সঙ্গে আমার আসার আগেই ফোনে কথা হয়েছে, মেয়ের সঙ্গে তখন দেখা করলাম এবং মেয়েটাও দেখতে খুবই সুন্দরী ছিল। তো মেয়েটার সঙ্গে কথাবার্তা হওয়ার পরে আমি বললাম যে দেখো, আমি তো মূলত বাংলাদেশে থাকি না, আর বিশেষ করে এখানে আমার কেউই নেই, আমার বাবাও নাই, মাও নাই, আমি সম্পূর্ণ এতিম। সৌদিতে আমার নিজের ব্যবসা বাণিজ্য আছে এবং তুমি যদি চাও আমার সঙ্গে সৌদিতে চলে যেতে পারো। তো এইটা বলার পরে মেয়েটার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় যে আমার সঙ্গে চলে যাবে। তো আমি তখন তার এইবারে মোবাইলে পরিচয়, মানে এরকম করে দেখা টাকা হলো কয়েকবার, সে যেতে রাজি হয়ে গেল।
আমি তখন তার জন্য পাসপোর্ট সব কিছু ঠিকঠাক করে তার জন্য সৌদির ভিসা আমি মানে তো তার পাসপোর্ট সৌদি আরবে পাঠাই দিই, এবং দিলে পরে সেখান থেকে তার কাজের মেয়ের ভিসা ওনারা লাগাবে। তো আমি আবার এখান থেকে চলে আসি, মানে এই জায়গা থেকে চলে আসে। আসার পরে এই মেয়ে পরে আমি যখন তাকে ফ্লাইট টিকিট সব কিছু ওকে করে দিই, সে তখন আবার চলে আসে সৌদিতে। তো এয়ারপোর্টে তার আমি রিসিভ করলাম, রিসিভ করার পরে মানে যেভাবে হচ্ছে তাকে আনা হলো আর কি, এই এয়ারপোর্টেই আমি তারা দেখছিলাম একবার। এরপর থেকে এই মেয়ের সঙ্গে আমার আর দেখা হয়নি, এই মেয়ের সঙ্গে আমার একবারও দেখা হয়নি। এবং তখন আমি রুবেল ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই মেয়েটা কোথায়? বলে ভাই মেয়েটাকে দেশে আনা পর্যন্ত মানে সৌদিতে আনা পর্যন্তই তোমার দায়িত্ব ছিল, এবং যেহেতু এয়ারপোর্ট ক্রস করে ফেলেছে এরপরে এই মেয়ে কোথায় এটা তোমার জানার প্রয়োজন নাই। তো আমি জানতাম তখন এই কাজগুলো আমি খারাপ করতেছি, কিন্তু এটা যে আমি খুবই খারাপ করতেছি এটা বুঝতে পারতাম না। মানে অপরাধ আমি করতাম জানি, কিন্তু এই অপরাধের মাত্রা যে কত বড় এটা হয়তো বুঝতাম না। এই করে করে উনি তখন আমাকে আবারও একই মানে উনি তখন আমাকে শুধু এই কাজগুলোই করাইতো। বিভিন্ন নাম্বার উনি ম্যানেজ করতো, কীভাবে ম্যানেজ করতো নাম্বারগুলো সেটাও জানি না। এই ফোন নাম্বারগুলো ম্যানেজ করতো এবং ম্যানেজ করে আমাকে আবারও কথা বলাইতো। আমার এরকমও হয়েছে যে আমি একসাথে বাংলাদেশে গিয়ে 3টা মেয়ের সঙ্গে কথা বলতাম, এবং 3টা মেয়েকে একই ডেট দিতাম যে বাংলাদেশে আসতেছি, তোমাদের সঙ্গে দেখা করব, এবং কে কোথায় থাকবো আমাকে বলো, এরকম করে আমাকে বলতো। বলার পরে আমি এই মেয়েগুলোর সঙ্গে দেখা করতাম, এবং দেখা করার পরে আমি তাদেরকে তখন এইভাবে আমি তাদেরকে সৌদি আরবে নিয়ে আসতাম বিভিন্ন ফর্মুলার মাধ্যমে আমি তখন তাদেরকে সৌদি আরবে নিয়ে আসতাম। এরকম করে প্রায় অনেকগুলো মেয়েকে আমি সৌদি আরবে আনি এইরকম ভুয়া বিষয়। তো এমন করতে করতে উনি তখন আমাকে একটা মেয়ের সঙ্গে কথা বলে দেয়। মেয়েটা বাড়ি ছিল কুমিল্লাতে, নাম হচ্ছে জান্নাত। এবং এই মেয়েটার সঙ্গে কথাবার্তা বলি, এবং মেয়েটাকে দেখার পরে এই যে এতগুলো মেয়ের সঙ্গে কথা বলেছি বা এতগুলো মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছি বা এতগুলো মেয়েকে সৌদি আরবে এনে সেল করে দিয়েছি, এইগুলোর দিক থেকে তখন এই মেয়েটাকে মানে জান্নাত মেয়েটাকে দেখার পরে আমার ভিতরটা কেমন যেন একটু কেঁপে উঠলো এই কারণে ভাই, এই মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দরী ছিল, অনেক সুন্দর। এবং দেখার পরে আমি তখন চিন্তা করতেছিলাম যে একরকম মেয়েটার সাথে সংসার করব। আমি প্রথমে সৌদি আরব থেকে বাংলাদেশে আসি, এবং বাংলাদেশে আসার পর আমি তখন এই মেয়েটাকে দেখি। উনি আমাকে যেভাবে বাংলাদেশে পাঠাইতো আর কি, আগে যেভাবে পাঠাইছে ওভাবে পাঠায়। এবং আসার পর যখন মেয়েটাকে দেখলাম, মেয়েটা দেখতে খুবই সুন্দরী ছিল, মানে তার চেহারা অনেক সুন্দর ছিল। এবং আমি দেখে সিদ্ধান্ত নিলাম যে আমি এই মেয়েটাকে সৌদি আরবে নিয়ে যাব, তবে তার সঙ্গে আমি কোনো রকমের খারাপ কোনো কিছু করবো না, মেয়েটা নিয়ে আমি সংসার করব। তো রুবেল ভাইয়ের উপরে আমার খুব বিশ্বাস ছিল যে তিনি আমার রক্তের কেউ, আমি এমনটাই মনে করতাম। তো বাংলাদেশে থাকা অবস্থায় আমি তখন রুবেল ভাইকে বললাম যে ভাই এমন ঘটনা, এই মেয়েটাকে তো আমার খুব পছন্দ হয়েছে এবং তারা আমি দেখছিও, তো আমি এই মেয়েটাকে নিয়ে আমি সৌদিতে চলে আসতে চাই। এবং তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি তো অনেক দিন ধরে আপনার লাইনে কাজ করি এবং এই পর্যন্ত আমি অনেক মেয়েকে আপনাকে নিয়ে দিছি, বাট আজকে আমি যে মেয়েটাকে দেখলাম আমি এই মেয়েটার সঙ্গে সংসার করব, আমি এই মেয়েটাকে ছাড়তে চাই না, এবং এই মেয়েটাকে আমি খারাপ কোনো লাইনে রাখতে চাই না। আবার রুবেল ভাই ওখানে বিয়ে শাদী করছে, উনি ওনার মতো করে আসে। উনি তখন আমার বললো, জানো এটা তো ভালো কথা, যদি তুমি এই মেয়েকে বিয়ে করতে চাও তাহলে মেয়েকে বিয়ে করে মেয়ের সঙ্গে সংসার করবা, এই মেয়েকে আর খারাপ লাইনে আনার দরকার নেই। তাই আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে। এই কথা বলার পর রুবেল ভাইয়ের সাথে কথাবার্তা হলো, উনি বলে ঠিক আছে তাহলে ওই খাদ্দামার ভিসা কিন্তু একটাই, মানে কাজের মেয়ের ভিসা। এবং রুবেল ভাইয়ের কাছে ভাই প্রচুর পরিমাণের সৌদিয়ান ছিল যারা রুবেলকে ভিসা দিত, কাজের মেয়ের ভিসা দিত। উনি বাংলাদেশ থেকে নিয়ে যেত এবং নিয়ে যাওয়ার পরে তিনি তাদের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হতেন বা তাদেরকে দিয়ে খারাপ কাজ করাতেন। এটাই ছিল তার একমাত্র ব্যবসা সৌদির মাটিতে। এবং এই ব্যবসা করেই তিনি চট্টগ্রামে কয়টা বাড়ি বানিয়েছে, কত প্রপার্টি কিনেছে তার কোনো হিসাব নাই। এবং উনি প্রায় এই ব্যবসা করে করে 2-3 মাস পর পর আমেরিকাতে যাইতো, এরপরে কানাডায় যাইতো, আপনার ইতালিতে যাইতো, ফ্রান্সে যাইতো, এরকম ঘুরে আসতো বিভিন্ন দেশে গিয়ে, মানে প্রচুর পরিমাণে টাকা কামাইছে যা বলার মতো না। যাই হোক, এরপরে যেটা হইলো যে উনি আমাকে বললো যে ঠিক আছে তুমি ওরে নিয়ে আসো, যদি তুমি ওর সাথে সংসার করতে চাও, ওকে খারাপ লাইনে সেল না করতে চাও, এটা আমার কোনো সমস্যা নাই, তুমি ভালো থাকো, ওরে নিয়ে সংসার করো। তো ভাই যখন আমাকে এরকম বর্ষার দিল, আমি তখন ভাবলাম যে আলহামদুলিল্লাহ, তাহলে সম্ভবত লাইনটা ক্লিয়ার হয়ে গেছে। এইটা মনে করে আমি তখন এই মেয়েকে নিয়ে আপনার রওনা দিলাম বলতে আমি মেয়েকে সৌদি আরবে আনার প্রসেসিং করলাম। এই মেয়েটাকে নিয়েই আমি এয়ারপোর্টে মানে সরাসরি সৌদি আরবে ঢুকছি। আমি অনেক মাস ধরে দেখেছিলাম, এটার সঙ্গে আমার অনেক ইতিহাস আছে, সামনে অনেক ঘটনা আছে, জন্য লম্বা না করি। ওর নিয়ে আমি অনেক জায়গায় ঘুরছি ফিরছি, এবং এই মেয়েরও এর আগে একটা বিয়ে হয়েছে। বেশিরভাগ সময় আপনার দেখা যায় যে ডিভোর্সি মেয়েরাই আমাদের ওই ফাঁদে বেশি পা দিত। ধরেন ডিভোর্স হয়ে যাওয়ার পরে একটা মেয়ে তার স্বামীর বাড়িতে দুঃখে থাক কষ্টে থাক, তারপরেও মানুষ তাকে ভালো চোখে দেখতো, সমাজ তাকে ভালো চোখে দেখতো, মেয়ের বাবা মা তাকে ভালো জানতো। কিন্তু যখন এই ডিভোর্সটা হয়ে যেত এবং ডিভোর্স হয়ে যাওয়ার পরে এই ডিভোর্সি মেয়েটাকে আর কেউই দেখতে পারতো না, মেয়ের বাবা মা তো নাই না, এলাকাবাসীও তাকে আর দেখতে পাইতো না। তো দেখা যায় যে এরকম মেয়ের সংখ্যাই তখন অনেক বেশি ছিল। তো এই মেয়েটার তখন এরকম একটা দুঃখ যন্ত্রণা ছিল, এবং যন্ত্রণার পরে দেখা গেল যে মেয়েটা আপনার
এই মানে এরকম অবস্থার মধ্যে পড়ে গেছে। তো আমি তারা তখন সৌদি আরবে নিয়ে আসি। যাই হোক, একসঙ্গেই দুজন এয়ারপোর্ট ক্রস করি। ঢোকার পরে তখন উনি আমার বললো, রুবেল ভাই বললো যে কই থাকবি। আমি বললাম ভাই এখন যে বাসায় আমরা আছি বসে তো থাকা যাবে না, আমি হয়তো আপাতত আপনার ওয়াইফের সঙ্গে রাখি। উনি বলে না, আমার ওয়াইফের কাছে নেওয়ার দরকার নাই, যেহেতু আমরা খারাপ লাইনে কাজ করি, আমার ওয়াইফের কাছে না রেখে তুমি এটার অন্য কোথাও নিয়ে যা, আমি অন্য একটা রুম ভাড়া করছি। তো আমি যাওয়ার আগে উনি মোটামুটি আরেকটা রুম ভাড়া করে রাখে এবং সেই রুমে আমি তখন জান্নাতকে উঠাই। জান্নাত তখন ওই রুমের মধ্যে ওঠার পরে আমি তখন আমার মতো করে এই লাইনে মানে আপনারা কাজকাম করতেছি। এই লাইনে কাজকাম করতেছি বলতে ওই ওনার মতো করেই করতেছি। তো জান্নাত আমাকে বলতো যে তুমি বললা সৌদিতে তোমার দোকান আছে, ব্যবসা আছে, তুমি অনেক বড় লোক, এটা সেটা। কই, আমি তো এই সমস্ত কোনো কিছুই দেখি না। তুমি কোনো সময় বাসা থেকে বের হও, কোনো সময় বের হও না। একমাত্র ব্যক্তি রুবেল ভাই, এই শুধু রুবেল ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলো, আর কারোর সঙ্গে তুমি কোনো ফোনে কথা বলো না, তুমি আসলে করোটা কি? ও আমার এগুলো বলতো। তা আমি তখন বলতাম যে তুমি এগুলো নিয়ে টেনশন করো না, আমি বেশ ভালোই আছি, আমি ভালো কাজে করতেছি। এমন করেই ধরো 1 দিন 2 দিন 3 দিন করে ভাই সময়গুলো কাটতেছে। এবং রুবেল ভাই তখন মাঝে মাঝে আমাদের বাসায় আসতো এবং বাসায় এসে ঘুরতো ফিরতো, খাওয়া দাওয়া করতো, মানে মোটামুটি একটা ভালো অবস্থান ছিল। তো এমন করতে করতে প্রায় 3 মাসের মতো কেটে গেল, 3 থেকে 4 মাসের মতো। এবং এই 3-4 মাসে মেয়েটা মানে জান্নাতের চাহিদা অনেক বেড়ে গেল। বিভিন্ন ধরনের তার পোশাক আশাক লাগবে, তার এটা লাগবে, তার ওইটা লাগবে, মানে তার চাহিদার কোনো শেষ নাই। দেখা গেল আমি তার চাহিদাগুলো ওভাবে মিটাইতে পারি না, চাহিদাগুলো ওভাবে পূরণ করতে পারি না। তো আমি যতই তাকে ছোট করে আনতে চাই, তার চাহিদা কমাতে চাই, কিন্তু দিনে দিনে তার চাহিদা আরও বেড়ে যাচ্ছে। এটা চাইলে ওটা লাগবে, ওটা চাইলে ওটা লাগবে, মানে তার একটার পর একটা ডিমান্ড, একটার পর একটা চাওয়া পাওয়া অনেক অংশেই বেড়ে গেল। দেখা গেল যে আমি আর তার সাথে কন্টিনিউ করতে পারতেছিলাম না। তার চাওয়া পাওয়া অতিরিক্ত যখন বাড়তে শুরু হলো, একটা পর যে আমাদের মাঝে একটু মনোমালিন্যতা হলো। মানে মনোমালিন্যতা বলতে একটু ঝগড়াঝাটি, মিসিং কথা, আন্ডারস্ট্যান্ডিং। তো ওই সময়টাতে আমি আরেকটা কাজ করতাম ভাই, এটা আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম। আমি যখন জান্নাতকে পাইছি, আমি তখন কিছুটা ভালো লাইনে চলে আসছি, মানে এই খারাপ লাইনটা ছেড়ে অনেকটা ভালো লাইনে চলে আসছি। অনেক সময় রুবেল ভাই যখন ফোন দিত, আমি তখন ফোনে কথা বলতাম না, তখন আমি ডলারের ব্যবসা করতাম। বিভিন্ন ধরনের আপনার বাংলাদেশে তখন কল করা হইতো, এবং কল করার জন্য যে ইন্টারনেট যে কার্ডগুলো, যারা প্রবাসে আছে তারা হয়তো চিনবে, টেলিটক বা এরকম কার্ড আছে, 100 মিনিট কথা বলা যায় 1 রিয়াল দিয়ে, ওই রকম কার্ড আমি তখন সেল করতাম বা কার্ডের বিজনেস করতাম। তো এই বিজনেসগুলো করতেছি, দেন হচ্ছে এই বাংলাদেশ থেকে বিজনেস করি, আর ওনার এখানে খুব বেশি একটা যাই না, উনি ফোন দিলেও যাই না। এবং তখন তো আমি একটা মানে হক হালাল লাইনে চলে আসছি, নিজের ইনকামটাও কমে গেছে, বাট তখন তার চাহিদাটা বেড়ে গেছে, মানে জান্নাতের চাহিদা। ও গোল্ড কিনবে, ওর কাপড় কিনবে, ও এই কিনবে সেই কিনবে, দেশে টাকা পাঠাবে, ওর দেশে এই আছে সে আছে, এর জন্য টাকা ওর জন্য টাকা, মানে একরকম বলতে গেলেও আমাকে সবসময় কেমন যেন একটা প্রেশারে রাখতো। এবং আমি কোনো না কোনোভাবে এই প্রেশার থেকে বেরোতে পারতাম না। একটার পর একটা চাওয়া, একটার পর একটা ডিমান্ড, একটার পর একটা মানে চাওয়া পাওয়া আমার কাছে তার ছিল, তো নিতে পারতেছিলাম না। তারপরেও চেষ্টা করছি যে ঠিক আছে কী করা যায়, পরে আসি। এরই মাঝে দেখতাম কি, একদিন আমি প্রথম দিনের ঘটনা আপনাকে বলি, একটা স্বর্ণের চেন পরে আছে রাতের বেলায়, চেনটা অনেকটা মোটা, তো আনুমানিক এটার দাম অনেক হবে। তুমি চেনটা দেখে অবাক হয়ে গেলাম যে এইটা, আমি বললাম যে এটা কি স্বর্ণের? আমাকে বললেন হ্যাঁ স্বর্ণের। তো আমি বললাম যে স্বর্ণের চেন তুমি ব্যবহার করছো, এটা কে দিছে তোমারে? ও কোনো কিছু বলে না। আমি বললাম দেখো আমার কাছে সত্যি কথা বলো যে এই চেনটা তোমাকে কে দিছে? ওই তখন আমাকে বলতেছে এটা রুবেল ভাই দিছে। তো আমার কাছে তখন এই বিষয়টা খুব খারাপ লাগলো ভাই, যে রুবেল ভাইয়ের মতো একজন পার্সন, সে আমার বউকে একটা স্বর্ণের চেন দিল, এবং চেনটা অনেক মোটা, অনেক দামি ছিল। তা আমার ভিতর তখন খারাপ লাগে। আমি তারা বললাম যে তুমি রুবেল ভাইয়ের সঙ্গে খুব একটা মিশো না, বা রুবেল ভাই বাসা আসলে দরজা খোলার দরকার নেই, আর যদি আসে আমাকে খোঁজার জন্য বলবো যে আনোয়ার বাসায় নেই, মানে বলবো যে আমি বাসায় নেই, তুমি এটা ডিরেক্টলি বলে দিবা, মানে রুবেল ভাইকে এক কথায় আমার রুমে অ্যালাউ করবা না, আমি না থাকলেও ওনাকে আসতে দিবা না, এটা আমাকে বলছিলাম। কিন্তু ভাই বলার পরও দেখা গেল কি যে ও এরপরেও দেখা গেল যে ও এই রুবেল ভাই আসলে এই রুবেল ভাইকে রুমের মধ্যে ঢুকিয়ে ফেলে। অনেক সময় আমাকে ফোন করে আমি কথা বলি, তুমি কোথায়? বলে আমি রুমে। তো আমি দেখি যে রুবেল ভাই কথা বলে, আমি বললাম কে? বলে রুবেল ভাই আসছে। তো আমার এরকমও হতো যে আমি ধরেন ঘরের দরজায় দাঁড়ায় আছি, দরজা নক করতেছি, ওর ভিতর থেকে দরজা খোলে না, এবং 10 মিনিট 15 মিনিট পরে দরজা খোলে, এবং খোলার পর দেখি যে রুবেল ভাই বসে আছে। তো নর্মালি একটা মেয়ে যদি তার দরজা খুলতে 10-15 মিনিট সময় লাগে, এবং সেখানে যদি একটা পরপুরুষ বসে থাকে, এমনিতেই যে কোনো পুরুষের মানে যে কোনো স্বামীর মাথা ঠিক থাকবে না। তো আমার মাথা খারাপ হয়ে যাইতো, আমি ওরা বকাঝকা করতাম। তারপর আমি তার সঙ্গে থাকার চেষ্টা করি যে না, এভাবে হতে পারে না, আমি দেখি না তার সঙ্গে থাকতে পারি কিনা। আমি তারে বলি যে দেখো, একটা সময় আমি চিন্তা করছি যে হয়তো আমি যদি তারে বুঝাই তাহলে সে হয়তো বুঝবে। তো একদিন হলো কি, আমি তারে বললাম যে দেখো জান্নাত, তুমি যে কাজগুলো করো, এই কাজগুলো আসলে তুমি ভালো করো না। তুমি যে রুবেল ভাই আমাদের রুমে আসে, রুবেল ভাই তোমার গোল্ড দেয়, তোমাকে এই দেয়, তোমাকে সেই দেয়, সব কিছুই ঠিক আছে, তুমি কি জানো রুবেল ভাই সম্মান দেয়? তো আমাকে বলে কই না, আমি জানি না, তো আমাকে বলো তো কী হয়েছে। পরে আমি রুবেল ভাইয়ের ইতিহাসটা তার কাছে তুলে ধরি যে রুবেল ভাই মূলত এরকম একটা খারাপ লোক, এবং তিনি এই লাইনে
এই ধরনের কাজ করছে এবং এখন এই ধরনের কাজ করে এমন একটা লোকের সঙ্গে তুমি কথাবার্তা বলাটা ঠিক করো না। ও আমাকে বলে, বাবা তাহলে তো তুমিও ঠিক কথা বলছো, এইরকম একটা খারাপ লোকের সঙ্গে আমি কথা বলতেছি, এটা তো তুমি আমাকে আগে থেকে সাবধান করা দরকার ছিল, আমাকে আগ থেকেই বলা দরকার ছিল। আমি বললাম, হ্যাঁ আগ থেকে বলিনি তো এখন বলছি, তুমি এখন সাবধান হয়ে যাও, এখন তুমি এইসব নিয়ে আর ঘাটাঘাটি করো না। পরে আমাকে বললো যে হ্যাঁ তুমি এটা ঠিক বলছো, আমি এই লোকের সঙ্গে আর কথা বলবো না, আমি এই লোকের সঙ্গে আর কথা বলবো না এবং চেষ্টা করবো তার কাছ থেকে দূরে থাকার জন্য। তো ওই যে লোভ, আমি তো ওর মানে চাহিদা পূরণ করতে পারতাম না। ওর কখনো এই লাগবে, সেই লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, মানে সারাক্ষণে তখন এই মানে ওর এই চাহিদা বাড়তে বাড়তে রুবেল ভাই আবারও তার মাঝে আশ্রয় নিয়ে নিল। তো এরকম করতে করতে দেখলাম যে না, আবারও রুবেল ভাই তার সঙ্গে একইভাবে মিশে আছে, তার কাছে আসতেছে যাইতেছে। আমি তো রুবেল ভাইয়ের সরাসরি কিছু বলতেও পারি না, কারণ উনি তো এক কথায় বলতে গেলে ওখানকার মাফিয়া, এবং ওনার সঙ্গে টকজোগ করে বা ওনার সঙ্গে ঝগড়া করে আমি সে এলাকায় থাকতে পারবো না। এবং আমার যে কফিল, আমার যে স্পন্সর, ওইটাও মোটামুটি ওনার কথায় উঠে আর বসে। বুঝতেই তো পারেন এই লাইনে যারা কাজ করে এদের ভিআইপি লোকদের অভাব হয় না, এদের সবাই আপন। তো আমি চিন্তা করলাম যে মানে আমি কুমিরের সঙ্গে ফাইট করে তার জলে বসবাস করতে পারবো না, এই জন্য রুবেল ভাইকে সরাসরি কিছু বলি না, বাট জান্নাতকে বুঝাই যে জান্নাত এটা তুমি অন্যায় করতেছো, তুমি অপরাধ করতেছো, তুমি এটা থেকে সরে আসো। মানে যতই বুঝাইবে এতে আর কোনো কাজ হয় না বললেই চলে। ও মোটামুটি ওর মতো করেই ও তখন দিনরাত কাটাইতেছে, আমার কোনো কথা শোনেও না এবং আমার কোনো কথারও কোনো মূল্যায়নও করে না। তখন ভীষণ কষ্ট হতো, মানে অনেক কষ্ট হতো যে আসলে ও কেন এরকম করে, কেন আমাকে বুঝে না। মানে ওর জন্য তখন আমি পাগল ছিলাম ভাই। গোটা পৃথিবী একদিকে ছিল, ও আমার কাছে একদিকে ছিল, ওকে আমি এত ভালোবাসছিলাম। এরকম করে যখন আমি রুবেল ভাই সম্বন্ধে প্রতিনিয়ত ওকে বুঝাইতাম যে রুবেল ভাই খারাপ, রুবেল ভাই এই, রুবেল ভাই সেই, একদিন ও আমাকে হঠাৎ করে বলে বসে, আচ্ছা তুমি সৌদি আরবে কীভাবে আসছিলা এবং তুমি আগে কী কাজ করছিলা। এবং এক পর্যায়ে দেখা গেল যে ও আমার পুরো ইতিহাস সব জানে। মানে আমি যেমনটি রুবেল ভাইয়ের কথা ওকে বলেছিলাম যে রুবেল ভাই এরকম এরকম খারাপ, এই ধরনের কাজ করতো, এগুলো করতো, ঠিক তেমনি দেখা গেলো যে আমার যে পুরনো ইতিহাস আছে, মানে আমার যে খারাপ লাইনগুলো আছে, এইগুলো সব রুবেল ভাইয়ের কাছে, মানে রুবেল ভাই ওকে বলে দেয় যে তুমি যে আনোয়ারকে বিশ্বাস করো, আনোয়ারও তো এইরকম এরকম এরকম করছে। তো এরকম করেও আমাকে বলে, তুমি একটা খারাপ মানুষ হয়ে আরেকটা খারাপ মানুষকে খারাপ বলো কেমনি, তুমি নিজে তো খারাপ ছিলা। আমি ঠিক আছে, আমি খারাপ ছিলাম, বাট আমি তো এখন আর এই লাইনে নাই, আমি তো এই কাজ করে আমি ভালো হয়ে গেছি। ও বলে, ভালো হয়ে গেল, যে মেয়েদের অভিশাপ তোমার জীবনে গেছে তুমি কখনো মানে শান্তিতে থাকতে পারবা না। ভাই যতই চেষ্টা করছে ওর সঙ্গে থাকার জন্য, কিন্তু না ভাই, আমি আসলে থাকতে পারিনি। ও শেষ পর্যন্ত আমাকে ছেড়েই চলে গেল। মানে রুবেল ভাই ওর কানের মধ্যে যে কান পরা দিল, বা ও যতটুকু রুবেল ভাইকে সাপোর্ট করলো, সর্বোপরি ও রুবেল ভাইয়ের কথা মতো রুবেল ভাইয়ের সঙ্গেই ও সংসার করতে শুরু করলো, আমাকে ছেড়ে দিল। তো আমাকে যখন ছেড়ে দিল বলতে এখানে অনেক ঘটনা আছে, ওর সঙ্গে আমার অনেক ঝামেলা হয়েছে, ফাইটিং হয়েছে, মারামারি হয়েছে। এবং মারামারির এক পর্যায়ে ও আমাকে কোনো কিছু না বলে রুবেল ভাইকে ফোন দিয়ে আমার বাসা থেকে রুবেল ভাইয়ের সঙ্গে চলে গেছে। এবং যখন আমি ওনাকে ফোন দিলাম, ও বলে আমি রুবেল ভাইয়ের সঙ্গে আসি, আমিও তোমার সংসারে যাব না। আমি রুবেল ভাইকে বলছি, রুবেল ভাই আমাকে ডিরেক্টলি বলে যে তুই আর ওকে নিয়ে চিন্তা করিস না, তুই তোর ভবিষ্যৎ চিন্তা কর, ওর কথা বাদ দে। তো আমি তখন বুঝে গেছি যে রুবেল ভাই ওকে ক্রাশ করে ফেলছে বা রুবেল ভাইয়ের আন্ডারে চলে গেছে। তা আমি আর ওরে ডাকলাম না, বা ও তখন রুবেল ভাইয়ের কাছে চলে গেল। এবং এটা জানতে পারলাম পরিশেষ যে রুবেল ভাই ওকে সেকেন্ড বিয়ে করছে, মানে এটা হচ্ছে রুবেল ভাইয়ের দ্বিতীয় বউ। ওরে কিন্তু রুবেল ভাই খারাপ কোনো লাইনে নিয়ে যায় নাই বা খারাপ কোনো কাজ করায় নাই, ওরে রুবেল ভাই দ্বিতীয় বউ হিসাবে রেখে দিয়েছে। তো আমার এই কথাটা শুনতে হয়তো আপন ভাই আপনার কষ্ট হবে, বাট আমি তারপরেও বলি, দেখেন রুবেল ভাই যখন তাকে নিয়ে যায় আমার সংসার থেকে, তখন কিন্তু আমার ভিতরে খুব বেশি একটা কষ্ট কাজ করে নাই। কেন করে নাই? যে আমি ভেবেছিলাম যে রুবেল ভাই হয়তো ওকে দিয়ে খারাপ কাজ করাবে, যদি খারাপ কাজ করাইতো তাইলে কষ্ট পাইতাম। কিন্তু আমি দেখলাম যে না, রুবেল ভাই ওকে দিয়ে খারাপ কাজ করায় নাই, রুবেল ভাই ওকে নিয়ে গেছে এবং নিয়ে যাওয়ার পরে ওকে নিয়ে বিয়ে করে একটা সংসার দিয়েছে। তো সে ভালো থাকুক, আমি ওকে ভালোবাসছিলাম, সে অন্য কারো কাছে ভালো আছে, এতে আমি সন্তুষ্ট, আমার কোনো কষ্ট নাই। সে জায়গায় রুবেল ভাই ওরে নিয়ে মানে অনেক ভালো আসতে, ঘুরতেছে ফিরতেছে। তখন আবার ফেসবুক বের হয়েছে, ফেসবুকে ছবি টবি আপলোড করতেছে, এগুলোও দেখতাম। তো ঠিক আছে ভাই, ভালো থাকুক, আমার কোনো অভিযোগ নাই। ও ভালো থাকলে আমি ভালো, আমি একটাই মনে বুঝাইতাম যে ও ভালো থাকলে আমি ভালো। মাঝে মাঝে রুবেল ভাইয়ের সঙ্গে আমি ওকে দেখতে পাইতাম, বাট আমি কথা বলতাম না, তখন আমি আমার মতো ঠেকে গেছি। এই করে কিছুদিন কাটার পরে, মানে প্রথম দিকে যদিও কষ্ট লাগে নাই, কিন্তু এরপরে দেখা যায় আমি কেমন জানি কষ্ট লাগতে শুরু হয়। এবং কষ্ট লাগতে শুরু আমি আস্তে আস্তে করে অ্যালকোহল নেওয়া শুরু করলাম এই সৌদিতে থাকা অবস্থায়। ইতিমধ্যে আমি কিন্তু টুকিটাকি ব্যবসা বাণিজ্য করি, আমি একটা দোকান দিই, একটা দোকানপাট করি, এবং ব্যবসা বাণিজ্য মোটামুটি খুব ভালোভাবে স্ট্রংলেট করি, সব কিছু ঠিকঠাক চলে। এবং চলার পরেই দেখেন আমি তখন এই আপনার ইয়ার কাজটা করি আর কি, কি জানি বলে, এই মানে দোকানপাট করতেছি, চলতেছি। এমন করতে করতে একদিন হঠাৎ করে আমার ভিতরে একটা খারাপ নেশা জাগলো, যে মানে অনেক দিন তো আমার ওয়াইফ চলে গেছে, আমার ওয়াইফের সঙ্গে তো আমার কোনো রকমের কোনো সম্পর্ক নাই, কোনো কিছু নাই। তো আমি তখন নিজের ইচ্ছা করে একদিন একটা জায়গায় গেলাম। তো একটা জায়গায় যাব, এবং যাওয়ার পর ওইটা ছিল পাকিস্তানিদের একটা মল আর কি, মানে পাকি মল বলে অনেকেই।
ওই পাকি মলে আমি তখন গেছিলাম। যাওয়ার উদ্দেশ্য ছিল এটাই যে খারাপ কাজের উদ্দেশ্যে যাওয়া, যেহেতু অনেক দিন ধরে আমার ওয়াইফ নাই, সে চলে গেছে এবং বহুদিন ধরে আমি এভাবে অ্যালং আসি। তো যাওয়ার পরে সেখানে আমি ঢুকবো আর কি, মানে ভিতর দিয়ে ঢুকতেছি, এইরকম মুহূর্তের ভিতরে আমি হঠাৎ করে একজন মহিলাকে দেখলাম যে মহিলাটা ফোনে কথা বলতেছে। তো সম্ভবত ফোনেই কথা বলতেছে এরকমভাবে, এরকম কানে মানে মোবাইল দিয়ে। তো আমি তখন চিন্তা করলাম যে মহিলাটা কে হতে পারে। মানে প্রথম দিকে মানে তার কণ্ঠটা আমার কাছে কেমন জানি একটু পরিচিত লাগতেছিল, মানে আমাদের একদম লোকালি চিরঙ্গের ভাষায় কথা বলতেছে এবং কেমন জানি একটু মানে পরিচিত। তো ভালো করে আমি একটু তাকাইলাম, যে ওইখানে লাইটগুলো ছিল রাতের বেলায়, তো লাইটগুলো একটু আপনার জকমক লাইট ছিল। তো একটু ভালো করে তাকালাম এবং ভালো করে তাকে আমার কাছে যেটা মনে হলো যে এইটা সম্ভবত মানে আমার কাছে যেটা মনে হলো যে এইটা সম্ভবত আমার মা। তখন একটু সামনে গেলাম এবং সামনে যাওয়ার পরে মানে আমি মানে তখন আমি মানে পুরোপুরি শিওর হয়ে যাই। মানে যখন পুরোপুরি শিওর হই তখন যে কী একটা অনুভূতি আমার আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে উনি চলে যাবে, আমার সামনে থেকে চলে যায়, তখন আমি অনেক মোটা হয়ে যাই। আগের তো অনেক হ্যাংলা ছিল, অনেক মোটা হয়ে যায়, স্বাস্থ্য বেড়ে যায়। আমার সামনে দিয়ে যখন চলে যাচ্ছিল হঠাৎ করে আমার দিকে ওনার চোখটা পড়ে, এবং এটা ছিল দোতলা একটা বিল্ডিংয়ের একটা বারান্দার এরিয়ার মধ্যে, মানে ব্যালকনির দিকে। দেখার পর উনি মানে আমাকে দেখেই কেমন যেন একটু হয়ে যায়, এবং হয়ে যাওয়ার পরে যখন উনি চলে যাচ্ছেন, আমাকে দেখার পর উনি চলে যাচ্ছে, আমি তখন তাপ করে পিছন থেকে ওনার হাতটা ধরি। ধরার পরে কিছু বলে না। আমি বললাম আপনি কে? কিছু বলে না। আমি বললাম কী ব্যাপার, বলেন না আপনি কে? আমাকে বলে হাতটা ছাড়েন। আমি তখন বললাম আপনার নাম কি আয়েশা বেগম? আমার মায়ের নাম ছিল আয়েশা। আপনার নাম কি আয়েশা বেগম? কিছু বলে না। আপনার নাম কি আয়েশা বেগম? দুইবার জিজ্ঞেস করার পরে তিনবারের সময় আমার পাটা ঝরিয়ে ধরে, পাটা ঝরিয়ে ধরে কান্না করতে শুরু করে, বলে বাজান রে আমারে ছাইরা দে। কান্না করতেছে। আমি তখন বললাম আপনি কান্না করতেছেন কেন? আপনি উঠেন। কান্না করতেছেন কেন? আপনি উঠেন, এটা একটা খারাপ জায়গা। তো এই খারাপ জায়গায় আপনি কি করেন? কিছু না বলে সে আবারও দৌড় দিয়ে আমার কাছ থেকে চলে যেতে চায়। আমি পিছন থেকে তাকে গিয়ে জড়াই ধরি। যিনি দালাল ছিলেন পাকিস্তানি, সে আবার আমার চিনে, সে দৌড়ে এসে বলতেছে আনোয়ার কি আওয়া? আমি তখন বললাম যে দেখ এটা আমার পরিচিত। আমি তখনও মা বলি না, এই যে উনি আমার পরিচিত। আমার তো তখন বুড়ো হয়ে যায়, বলি বুড্ডি, ও তো বুড্ডি বলে, যে বুড্ডি তোর কেমন পরিচিত আমাকে বলে। আমি বললাম তুই যা, আমার পরিচিত, আমি কথা বলি। বলে ঝামেলা করিস না, আশেপাশে কাস্টমার আছে, এতে ডিস্টার্ব হয়। আমি বললাম মা, ও মা, আজকে প্রায় 20 বছর পরে তোমার সঙ্গে আমার এইভাবে দেখা হবে, এটা আমি কখনো স্বপ্নও ভাবতে পারিনি। মা গো, আমি তো তোমার সন্তান। এই 20টা বছরে কি তোমার একটা বার আমাকে দেখতে ইচ্ছে করে নাই? মনে হয় নাই যে একটা বারের জন্য তুমি আমাকে দেখবা? মা গো, ও মা, তুমি একবার কথা বলো। আমার মা তখন চোখের পানি ঘরাচ্ছিল আর হুফিয়ে হুফিয়ে কান্না করে বলতেছে আমি এই মুখ কাউকে দেখাতে চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম না যে সমাজের কাউকে আমি আর কখনো আমার এই মুখটা দেখাই, আমার এই মুখটা কেউ দেখুক, এটা আমার ইচ্ছা ছিল না। আমি কি করে এই মুখ আমার সন্তানকে দেখাবো? তুই তো আজ জানতেই পারলি যে আমি কোন পথের পথিক। আমি বললাম কেন তুমি এই পথের পথিক হইলা? কেন তুমি এই লাইনে আসলা? মা আমাকে বলে না এসে কী করবো বল রে বাজান, এছাড়া তো আমার আর কোনো পথ খোলা ছিল না। যারে ভাই ডাকছিলাম, যে বেঈমানকে ভাই ডেকা সই দিতে আসছিলাম, সেই বেঈমানই আমাকে একটা জায়গায় বিক্রি করে দিয়েছে। সে আমাকে বোন পরিচয় দিয়ে বাংলাদেশ থেকে এনেছে, কিন্তু সই দিতে আনার পরে ও আমাকে মূলত বিক্রি করেছে। আমার তখন আর বুঝতে বাকি ছিল না, যেভাবে আমি বাংলাদেশের বিভিন্ন মেয়েদেরকে কাজের ভিসা দিয়ে সই দিতে এনে বিক্রি করতাম, একইভাবে আমার মাও সেই প্রতারণার ফাঁদেই পড়েছিল। আমি তখন বললাম তারপর? আমার মা তখন বলল তারপর আর কি? তারপর আমার ওপর শুরু হলো বর্বর নির্যাতন, এবং এই নির্যাতন সহ্য করে দিনরাত কাটাচ্ছিলাম। একটা পর শরীরে এত পরিমাণের পাপ জমে গেছিলো, এত পরিমাণের কাদা আটকাই গেছিল, আর কখনোই পরিবারে কারোর সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছা হয়নি, তোর সঙ্গেও করতে ইচ্ছা হয়নি। আমি যখন তোর সঙ্গে কথা বলতাম তখন আমার খুব খারাপ লাগতো, খুব কষ্ট হতো। আমি চেষ্টা করতাম চলে যাওয়ার জন্য, কিন্তু বাংলাদেশে যাওয়ার মতো কোনো রাস্তা আমার খোলা ছিল না। কিন্তু যখন আমার বাংলাদেশে যাওয়ার মতো রাস্তা খোলা হলো, তখন আমি এই দেশে আর যাওয়ার ইচ্ছা জাগলো না। আমি শুনেছিলাম তুই নাকি তোর বাবার কাছে চলে গেছিলি। আমি যদিও তোর সঙ্গে সরাসরি কথা বলতাম না, আমি মাঝে মাঝে আশেপাশের মানুষের সঙ্গে কথা বলে তোর খবর নিতাম।
জানতে পারছি তুই বাংলাদেশে তোর বাবার কাছে চলে গেছিস, তখন থেকে আমি ভাবলাম যে তুই ভালো আছিস, তোর বাবার কাছে গিয়েছিস মানে তুই ভালো আছিস। এরপর থেকে আমি আর তোর খবর নেইনি, আমি আর কারোর সঙ্গে কথা বলিনি। আমি বললাম তুমি কি জানো বাবা মারা গেছে? বলা মাত্রই মা তখন কান্না করতেছে। আমি বললাম মা এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, তুমি চলো। উনি বললেন আমি যাবো না। হ্যাঁ বললাম মা গো, আজকে তোমাকে না নিয়ে আমি এখান থেকে ফিরবো না, আমি তোমাকে নিয়েই যাব। ভাগ্যের কি নির্মম পরিহাস ভাই, বিশ্বাস করেন আমি শুধু আমার মাকে নিয়ে হোটেলের নিচে নামছি, এমন সময় সৌদির সিআইডি আমাদের ধরে ফেলে। এই জায়গার ভিতরে সৌদির সিআইডি আমাকে ধরে ফেলার পরেই তারা তখন সৌদিয়ান সহ বিভিন্ন ক্যামেরায় আমাদের ছবি উঠাতে থাকে। সেখানে কিছু বাংলাদেশি লোকও ছিল, অসাধু লোকগুলো তখন ক্যামেরা বের করে আমার মা আর আমার ভিডিও করতে শুরু করে। আমি বারবার বলতেছিলাম যে আমি এগুলো করি না, উনি আমার মা, কিন্তু কেউ আমার কথা শুনতেছিল না। এই ছেলেগুলোই তখন ফেসবুক ইউটিউবে ক্যাপশন দিয়ে লিখে দিল মায়ের সঙ্গে সৌদির হোটেলের ছেলে ধরা খেলো, এইরকমভাবে লেখা দিয়ে দিল। বিশ্বাস করেন আপনাকে কি করে বোঝাবো, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এরপরে আমি সফর জেলে চলে গেলাম এবং সফর জেল থেকে আমাকে দেশে পাঠাইলো। আমার আগেই তারা আমার মাকে পাঠিয়ে দিয়েছে। আমি যেদিন আসছি তার আগেই নাকি আমার মা চলে আসছে বাংলাদেশে। তো মা আসার পরে মা এয়ারপোর্ট থেকে বের হয়ে কোথায় গেছে এর কোনো সন্ধান আমি পাই নাই। আমি যখন সফর জেল শেষে বাংলাদেশে আসি, মায়ের খবর নিয়ে জানতে পারি তেনাকে এর আগেই তারা ছেড়ে দিয়েছে, মানে বাংলাদেশে পাঠিয়ে দিছে। এবং যেই ফ্লাইটে তিনি দেশে আসছে আমি অনেকের সঙ্গে যোগাযোগ করি, কারোর সঙ্গে তিনি কোনো যোগাযোগ করেছে কিনা, কারোর সঙ্গে কোনো কথা হয়েছে কিনা, কিন্তু কারোর সঙ্গে নাকি আমার মায়ের কোনো কথা হয়নি। আমার আত্মীয় স্বজন অনেকের সঙ্গে কথা বলি, মা কারোর সঙ্গে কথা বলিনি। শুধু আমার একটা খালা বলেছিল, দুঃসম্পর্কের এক খালা, আঞ্জু খালা আমাকে বলেছিল যে আমার মা নাকি বাংলাদেশে একটা নাম্বার থেকে তাকে একদিন ফোন করেছিল এবং ফোন করে নাকি বলছে বোন রে আমি আত্মহত্যা করব, তুই আনোয়ারকে বলবি, আনোয়ার যেন তার জীবনটা সুন্দর করে গড়ে তোলে, আমি মুখটা আর কাউকে দেখাতে চাই না। তো বাংলাদেশে আসার পরে আমি আমার মাকে আজকে বহু বছর অনেক খুঁজেছিলাম, মাকে আমি পাইনি। আসলে আমার মায়ের ওই সৌদির ছোট্ট ভিডিও ইউটিউব এবং ফেসবুকে কঠিনভাবে ভাইরাল হয়, এটা অনেকেই দেখেছে। এই ভিডিও ক্লিপটা আমিও আপনাকে ভিডিও ক্লিপটা পাঠাচ্ছি, আপনিও দেখেন। ওরা ক্যাপশন দিয়ে দিয়েছে যে সৌদির হোটেলে মায়ের সঙ্গে ছেলে ধরা খেলো। এরপর থেকে আমার মা কোথায় গেছে না গেছে আমি জানি না। কোনো কবিরাজের কাছে গেলে কেউ বলে আমার মা আত্মহত্যা করেছে, আমার মা মারা গেছে, আবার কেউ বলে আমার মা আত্মগোপনে আছে। আজকে প্রায় বহু বছর আমার মায়ের সঙ্গে আমার কোনো দেখা নাই, কিন্তু আপন ভাই আমার মন বলছে যে আমার মা মরে যায়নি, আমার মন বলছে আমার মা এখনও বেঁচে আছে। হয়তো এই মুখটা আমাকে দেখাতে পারছে না বলে তিনি মুখটা লুকিয়ে রেখেছে অন্য কোনো আড়ালে। আপনার গল্পটা তো বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশের মহিলারা শোনে। আমার কাছে কেন জানি মনে হয় যে আপনি যদি আমার গল্পটা রেকর্ড করেন, আমার মা সম্ভবত আমার এই গল্পটা শুনতে পাবে। যদি পৃথিবীর কোনো প্রান্ত থেকে আমার মা আমার এই কণ্ঠটা শুনতে পায়, মাকে বলে দিয়েন এই পৃথিবীতে আমার মা ছাড়া আর তো কেউ নেই, বাবা তো চলেই গেল, একটা মানুষকে ভালোবাসলাম সেও আমাকে ধোঁকা দিল। আজ দিন শেষে আমি শূন্য হাতে বাংলার বুকে ঘুরে বেড়াচ্ছি। যদি মা আমার কণ্ঠটা শুনতে পায়, মা যেন আমার নানু বাড়িতে ফিরে আসে। আমি এখন আমার নানু বাড়িতেই আছি, আমার নানু বাড়িতে আছি। মা যদি আমাকে শুনতে পায়, মা যেন নানু বাড়িতে ফিরে আসে। ভাই আমার এই গল্পটা আপনি রেকর্ড করবেন। শুধু আমার মায়ের মান সম্মান রক্ষাতে যদি সম্ভব হয় আপনি গল্পের নাম ঠিকানাগুলো একটু পরিবর্তন করে দিবেন, আমার মা যেন আমার কাছে ফিরে আসে। এই জন্য আপনি সবার কাছে দোয়া চাইবেন, মা যদি আমাকে শুনতে পায়, মা যেন ফিরে আসে। আল্লাহর কাছে আমার একটাই ফরিয়াদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে চট্টগ্রামের ভাই প্রবাসী আনোয়ার হোসেনের জীবনের হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। গল্প শুনে এই গল্পটা লাস্টের দিকটা আসলে অনেক বড় ছিল, প্রায় আমি 2-3 ঘন্টা গল্পটা শেষ করতে পারতাম না। এই জন্য শেষের দিকের অনেকগুলো অংশ আমি কেটে ফেলেছি, মানে মূল কথাগুলো আপনাকে বলার চেষ্টা করেছি। যদি কোনো অংশে না বুঝে থাকেন আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। আসলে আমাদের এই জীবনটা অনেক বিচিত্র রকম। কিছু মানুষ আপনাকে হাজার রকম স্বপ্ন দেখাবে, দিন শেষে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, আপনি কিছুই করার থাকবে না। এই দুনিয়াতে আমি বারবার একটা কথা বলেছি, মানুষ চেনা বড় কঠিন। যে মানুষ চিনতে পারে সে মানুষের কাছ থেকে দূরে থাকে। আনোয়ার জান্নাতের কাছে ধরা খেয়েছে, যে জান্নাতকে আনোয়ারে ওখানে নিয়ে গিয়েছিল, খারাপ জায়গা থেকে বাঁচিয়ে আনলো, দিন শেষে ওই জান্নাতে আনোয়ারের হাতে বাটিয়ে ধরিয়ে দিল। কিন্তু বিধাতার কি নির্মম পরিহাস দেখেন, আনোয়ারের সঙ্গে তার মায়ের প্রায় 20 বছর পরে দেখা হয়েছিল এবং দেখা হওয়ার পরে
সে জায়গার মধ্যে মা ছেলের এমন একটা ভিডিও ছড়িয়ে গেল। ভিডিওটা আমি দেখেছি এবং আমি ওর সঙ্গে কথা বলার সময় ভিডিওটা দেখেছি। ভিডিওটা প্রচুর পরিমাণের ভাইরাল হয়েছে। একটা সময় এই ভিডিওটা খুব ট্রেন্ডিং একটা জায়গায় ছিল এবং সবার কাছে আনোয়ার এবং তার মা একজন খারাপ মহিলা বা খারাপ পুরুষ। তো আসলে মূলত আনোয়ারের জীবনে যে এরকম একটা গল্প ছিল, ভিডিওটা দেখার সময় হয়তো অন্যরা এই কথা চিন্তা করে নেয়। মানুষের ওই খারাপ কমেন্ট, খারাপ মন্তব্য যা দেখে আনোয়ারের মা হয়তো আনোয়ারের সামনে আর আসেনি বা এই মুখ তিনি কাউকে দেখায়নি। আদৌ আনোয়ারের মা বেঁচে আছে কিনা, আয়েশা বেগম বেঁচে আছে কিনা, আনোয়ার তা বলতে পারে না। আমি জানি না আয়েশা বেগম আমার কথা শুনতেছে কিনা। যদি শুনে আসে আমি শেষবারের মতো বলবো যে আপনি আপনার সন্তানের কাছে ফিরে যান। এটা আপনার এবং আপনার সন্তানের মঙ্গল বই আনবে। সন্তানের কাছে গিয়ে তাকে একটা বিয়ে শাদী করান, আপনি তার সঙ্গে থাকেন এবং মনে রাখবেন যে আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয়, পৃথিবীর সমস্ত মানুষ আপনার অভিযোগ আনলেও কিচ্ছু আসা যায় না। আপনি আল্লাহর কাছে তওবা পাঠ করেন, ক্ষমা চান, তিনি আপনাকে মাফ করতে পারে। কারণ আল্লাহ তাআলা বলেছিলেন তিনি পৃথিবীর সমস্ত অপরাধকেও ক্ষমা করে দেয়। হয়তো তিনি আপনাকে ক্ষমা করে আপনাকে পবিত্র বানিয়ে কবর দেশে নিয়ে যাবে। সেজন্য অনুরোধ করবো আপনার সন্তানের কাছে আপনি ফিরে আসেন। প্রিয় বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।